হ্যাঁ দাদা, নমস্কার, গুড ইভিনিং। ক্যামেরা ওপেন করুন একটা দাস। গুড ইভিনিং, ওপেন ইউর ক্যামেরা। আচ্ছা, কাকদ্বীপ থেকে, কাকদ্বীপ। আমি দৌড়ে দৌড়ে এলাম চেম্বার থেকে। আচ্ছা, এখন কোথায়? কাকদ্বীপে? এখন না, এখন আমি জোকাতে থাকি, জোকাতে বাড়ি করেছি। জোকা, আচ্ছা, ভেরি গুড। তাহের ক্যামেরা, ওপেন ইউর ক্যামেরা। তাহের জীবন, বাংলাদেশ। দেখি সবাইকে। অরিন্দ সুন্দর কামরায়। কই তাহের কই? তাহের তো স্যার আমি একটু পরে ক্যামেরা অন করছি স্যার, একটু দেরি। ও আচ্ছা, ও এখনো পায়জামা পাঞ্জাবি পরেনি। আচ্ছা। কুশল কই? কুশলকে দেখা যাচ্ছে না কেন? হ্যাঁ, কুশল ছিল এখনই। কুশল ক্যামেরা ওপেন করো। আমি ক্যামেরাটা ওপেন করো। কুশল শুনছো? গুড ইভিনিং জাকির ভাই। জাকির ভাই, গুড ইভিনিং। হ্যাঁ, আমি তো চিনি না সবাইকে। হ্যাঁ, জাকির ভাই আমাদের একজন ইম্পর্টেন্ট মানুষ, গুড ইভিনিং, গুড বাংলাদেশ। ইভিনিং। বাংলাদেশের। উনি রেকর্ডিং এর মাস্টার। না মাস্টার্স না, কাঁচা। কোথায় আছেন জাকির? জাকির ভাই রেকর্ডিং করবেন, উনি সবকিছুতে। আমি স্পেশালি ওনাকে বলেছি আজকে টাকার জন্য আছেন। আচ্ছা, আচ্ছা। আমাকে অজয় বলে দিও টাইম, কখন শুরু করব। একটা দাস, আপনাকে সাউন্ড আসছে না। জাকির হোসেন জয়েন। স্যার আমি ওইটাই কথা বলতে পারছিলাম না, নমস্কার, আদাব। কারণ ওখানে জাকির হোসেন সাহেব। আদাব স্যার। ওইটাই, ওই যে ক্যামেরা রেকর্ডিং অ্যাপ ওপেন করলে কথা বলতে পারি না। মানে আমি কথা বললে আপনারা শুনবেন না, ঠিক আছে। ওই অন্য একটা মোবাইলে ঢোকার পরে আপনার কথার জবাব দিলাম। শ্রীকান্ত ভালো আছে তো? দাদা আছি, ভালো আছি। হ্যাঁ, আমি প্রদীপ, অজয় দাস সব ওই তো নিতাই চরণে আছি। হ্যাঁ, আমি জানি। হ্যাঁ, তাহের জীবন। তাহের। জি স্যার। আচ্ছা, তোমার তাহের জীবন। ক্যামেরা লাইট কম আছে, ফেস দেখা যাচ্ছে না। কার? স্যার একটু লাইট দিয়ে দিচ্ছি। লাইট কম। তামান্না। হুম। জি স্যার। স্যার এটা হচ্ছে যে এই যে আমার ফ্যামিলির মোবাইল, আমারটা তো রেকর্ডিং এর জন্য ওটা আটকে আছে, রেকর্ডিংটা হচ্ছে না। ওকে। তামান্না, যাও এরিয়াও তোমার উপরে লাইট কম আছে। আপনাকে স্বাগতম স্যার, আমাকেও আপনি দেখলেন স্যার, গরিব মানুষ। হ্যাঁ, শিওর। ভালো দেখো, খুব ভালো লাগলো। অনেককে দেখছি, নতুন দেখছি, আলাপ নিয়ে প্রত্যেকের সাথে। ভাই আপনার ওই আরেকটা টিউব জ্বালিয়ে দেন। আমার না ওই তামান্না। হ্যাঁ তামান্না। ওইটা 18 ওয়াটের এলইডি বাল্ব জ্বলতেছে, কিন্তু এই মোবাইলেই মনে হচ্ছে সমস্যা। মোবাইলে তোমার লাইট কম আছে। জি স্যার। হ্যাঁ, নমস্কার, আদাব। জাকির হোসেন সাহেব। আদাব স্যার। তাহের জীবন। হ্যাঁ, এখানে পরিষ্কার, লাইট পরিষ্কার। অনুপ, ওয়েলকাম। থ্যাংক ইউ স্যার। মতিউর রহমান। নমস্কার স্যার, শুভ সন্ধ্যা অখিলেশ বাবু। আমি মানিকলাল মন্ডল বলছি। নমস্কার স্যার। আচ্ছা, নমস্কার। নমস্কার, শুভ সন্ধ্যা স্যার।
শুভ আরে সন্ধ্যা। একই সঙ্গে মানিক দা, মানিক বাবু, এত হ্যাঁ, এত বলুন স্যার। একই অঙ্গে এত রূপ, হ্যাঁ? না না, কিছু নেই তো, কি রূপ? ওই এক একটা জায়গায় এক একটা রকম নাম শুনছি, ব্যাপারটা কি? না, এই নামটা আমার আগে থেকে ছিল ইয়েতে বিবিধের মাঝে, ওটা কবিতা লিখতাম বলে সব রকম ছিল আর কি, ওই নামটা থেকে গেছে, আর চেঞ্জ করা হয়নি। আচ্ছা আচ্ছা, যাই হোক, আর ওই জন্য তো মাঝে মাঝে চিনতে পারি না। হ্যাঁ, আশাউল হক স্যার, স্বাগত নমস্কার। আপনাকে। ডাক্তার আশাউল হক স্যার। স্যার নমস্কার, সবাইকে অভিনন্দন। দাদা স্যার আমার আপনার শরীর কেমন আছে? মুস্তাফুল সাহেব, আপনার শরীর কেমন আছে দাদা? আপনার শরীর কেমন? এখন অসুস্থ হয়েছিলেন ওখানে শুনেছিলাম। স্যার আপনাদের ভালোবাসা আশীর্বাদে আমার সালাম অখিলেশ জানবেন। দা- স্যার আপনি তো আমার গুরুজন, আপনি আমাকে আশীর্বাদ করবেন। হ্যাঁ অখিলেশ দা, আপনি হ্যাঁ, একটু হ্যাঁ। ক্যামেরাটা ওপেন করুন, ক্যামেরাটা ওপেন করুন, সবাই আপনাকে একটু দেখুক। ক্যামেরা আচ্ছা ওপেন স্যার, আছে তো একটু আমার? স্যার, একটু স্যার, একটু। দেখা যাচ্ছে? হ্যাঁ অখিলেশ দা, হ্যাঁ ডক্টর আশরাফুল হক, উনি বাংলাদেশে সাভার হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের প্রফেসর এবং খুব স্বনামধন্য একজন ব্যক্তি। ওনার ভীষণ ভীষণ জনপ্রিয়তা, উনি খুব ভালো মানুষ। বাহ, হ্যাঁ, উনি একদম সবসময় দীর্ঘদিন ধরে উনি হোমিওপ্যাথির পেছনে আছেন। হোমিওপ্যাথি নিয়ে ওনার ধ্যান ধারণা, বিভিন্ন বই উনি লিখেছেন এবং ওনার বই পড়ে প্রচুর প্রচুর ছাত্রছাত্রীরা অনেক উপকৃত হচ্ছে, আমরা উপকৃত হচ্ছি। এই যে স্যারের মধ্যখানে শরীর খারাপ আদাব করেছিল, আদাব ডক্টর আসাফরুল হক সাহেব, আদাব। না, সবচেয়ে বড় পরিচয় আমি একটু বলি, হ্যাঁ আশরাফুল স্যার খুব পড়াশোনা করেন বাহ। এবং উনার উনার লাইব্রেরি দেখলে আমরা সবাই অবাক হয়ে যাই। কোন জায়গায়? বাংলাদেশ কোন জায়গায়? প্রত্যেকটা বই উনার কিন্তু পড়া। উনার পিছনে যে লাইব্রেরি আছে, সেই লাইব্রেরি প্রচুর বই, ভারতবর্ষের নয় সারা পৃথিবীর বিভিন্ন লেখকের বিভিন্ন বই উনি এগুলি খুব সুন্দরভাবে আমাদের ব্যাখ্যা করে ম্যাথমেটিকে শেখান। ম্যাথমেটিকে অগাধ পণ্ডিত। দাদা আমার মানে একদম শ্রদ্ধেয় দাদা, হ্যাঁ, আমাকে ভীষণ ভালোবাসে। আমি আশরাফুল সাহেব নমস্কার, আদাব, সালাম আলাইকুম। এবারে শ্রীকান্ত দেখা যাচ্ছে তো আমাকে? স্যার আপনার অডিও, স্যার আপনার অডিওটা মিউট করুন। আশরাফুল সাহেব, সরি সরি, আজকে স্যারের আলোচনা শোনার জন্য আমাকে তাহের ফোন করেছিল বিকেলবেলা, এবং স্পেশালি ফোন করেছে যে স্যার শুধু ভারতবর্ষে নয় সারা পৃথিবীতে একজন নামকরা হোমিওপ্যাথ, স্যারকে আমরা হয়তো ভবিষ্যতে আরেকদিন পাবো না, আজকে আমাদের সময় দিতে চেয়েছেন, আপনি একটু আসবেন। আমি এই লোভ সম্বরণ করতে না পেরে ক্যামেরা হাতে বসেই আছি, কিন্তু ওই বাড়ির থেকে একটু কল এসেছিল, কথা বলতে গিয়ে বোধহয় 3-4 মিনিট দেরি হয়ে গেছে। আমি অনেকক্ষণ ধরে বসে আছি, আমি নামাজ পড়িনি। আমি চিন্তা করলাম স্যারের আলোচনাটা শুনে পরে নামাজ যাবো, এই জন্য খাওয়া দাওয়া করে নিয়েছি, কিন্তু নামাজে দাঁড়াইনি, আমি আলোচনাটা শুনে পরে নামাজে যাবো। ডাক্তার সান্তালি দে মল্লিক জয়েন করেছে দেখছি, কলকাতা থেকে ডাক্তার সান্তালি দে মল্লিক, নিতাইচরণ চক্রবর্তী। অখিলেশ আমার দা, খুব ভালো লাগছে যে আজকে আমার আমার গুরুজন ডাক্তার শ্রীকান্ত চৌধুরী স্যার, ডাক্তার অজয় স্যার, ডাক্তার বিবিধর স্যার, এরকম এবং আজকের আলোচক স্যার সবাই আছেন। আমার খুব ভালো লাগছে যে সব গুণী মানুষদের মধ্যে আমার মতো একজন সাধারণ মানুষ আলোচনা শোনার সুযোগ পেয়েছে, এবং তাহেরকে স্পেশালি ধন্যবাদ যে তাহের আজকে আমাকে না জানালাম জানতে পারতাম। অখিলেশ দা, আমরা এবারে শুরু করব। আপনার রুমে কি আরেকটু লাইট পাওয়া যাবে? অযোধ্যা, হ্যাঁ বলুন। অযোধ্যা বলছি, আমাদের নজরুল ইসলাম দা আছেন, উনার একটু পরিচয়টা দিয়ে দেবে, ডাক্তার নজরুল ইসলাম।
হ্যাঁ আমি নজরুল ইসলাম। আমি নজরুল স্যারকে আমি নিজেই কালকে আমি বলেছিলাম। আলাপ করিয়ে দাও। হ্যাঁ নজরুল স্যার, তুমি আলাপ করিয়ে দাও দাদার সঙ্গে। ডক্টর নজরুল স্যার। নজরুল সাহেব, নমস্কার নমস্কার নমস্কার। অখিলেশ দা, ডক্টর নজরুল সাহেব হচ্ছেন বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের একজন প্রধান কর্মকর্তা। শুধু তাই নয়, উনি একজন খুব ভালো মডারেটর। উনি আমাদের এই বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের যে ক্লাসগুলো হয় উনি ভীষণ সুন্দরভাবে পরিচালনা করেন। অসাধারণ দক্ষতা, টেকনিক্যাল মানুষ হিসেবে উনি অনেক, ওনার জ্ঞান আছে এবং ভালো ডাক্তার হিসেবে ওনার পরিচিতি আছে। কালকে আমার সঙ্গে অনেকক্ষণ কথা হয়েছে, ক্লাস ছিল, তারপরে কথা হয়েছে। আমি ওনাকে বারবার বলেছিলাম যে আজকে একবার আপনি পারলে আসবেন। উনি এসছেন। হ্যাঁ অখিলেশদা, আপনি কথা বলবেন তো বলুন। आदाब, नमस्कार, आदाब, सलाम अलैकुम नजरुल साहेब। আপনি বাংলাদেশে কোথায় থাকেন? বাংলাদেশ কোথায় থাকেন? ঢাকাতে থাকি। ঢাকা। আমি কলকাতার লোক, কিন্তু এখন আছি মহারাষ্ট্রে, অনেক দূরে আছি। আচ্ছা মহারাষ্ট্র বোম্বে। রিটায়ার করার পর এখানে একটা কলেজে পড়াই, আমার মেয়ে থাকে এখানে আর কি। ও আচ্ছা, রিটায়ারমেন্টে ওখানে রিটায়ারমেন্ট হয়ে গেছে 2016 সালে। তারপর এখানে একটা কলেজে এমিরিটাস প্রফেসর, প্লাস এখানে আমার নাতির জন্য থাকতে হয় বেশি, এখানে থাকি। হ্যাঁ, আমরা এমনি করি, আমরা ওয়েবিনার হয় আমাদের, জুমে হয়। আমি বলবো, আপনাদের লিঙ্ক পাঠিয়ে দেবো। জুমে হয়। আমাকে আসলে ওই যে আমার বললেন যে আমাদের আই লাভ হোমিওপ্যাথি পেজ আছে, ওদের 2.5 লক্ষ মেম্বার। ওই ডাক্তার কার্তিক করে ফ্রম চেন্নাই, বাংলার যে সিইও। লিঙ্ক পাঠিয়ে দেবো আপনার। তাহেরের সঙ্গে আমি আছি হোয়াটসঅ্যাপে, ডাক্তার দাসকে পাঠিয়ে দেবো। না, আমি ওয়ার্ল্ডের লোক। আপনার সম্পর্কে আমি শুনলাম, শুনে আসলে আমার ইচ্ছা হলো যে আপনার ক্লাস আমি করব। এর ভিতরে আমাদের শ্রীকান্ত দাদা এবং অজয়দার সঙ্গে খুব ক্লোজ আমি। ওনাদের সঙ্গে সবসময় কথা হয়। ওনারা ওদের সঙ্গে বাংলাদেশেও এসছেন, শ্রীকান্তদা বাংলাদেশে এসছেন, বাংলাদেশে নিয়ে এসেছিলাম। অজয়দার সঙ্গে অল্প কিছু জনের পরিচয়, উনি আমাদের আলোচনা করেন এবং গতকালই আমাকে জানালেন যে আজকে আপনি আলোচনা করবেন এবং আপনার বিষয়ে। আমি সেটা শুনেই ডাক্তার দাস, আমরা শুরু করি নাকি? আচ্ছা, শুরু করুন স্যার, শুরু করুন। আচ্ছা স্যার কয়েক সেকেন্ড, সরি স্যার কয়েক সেকেন্ড। আমাদের নজরুল স্যার খুব সম্ভবত শুধু একজন বিজ্ঞ হোমিওপ্যাথ নন, একজন স্পেশালিস্ট, মানে কম্পিউটার স্পেশালিস্ট, এবং সম্ভবত পেশায় একজন প্রকৌশলী। যদি আমার ইনফরমেশন ভুল না হয় তাহলে সম্ভবত নজরুল স্যার একজন প্রকৌশলী এবং কম্পিউটারে স্পেশালিস্ট, এবং শুধু বিজ্ঞ হোমিওপ্যাথ নন, আরো অনেক কিছু। স্যার কিন্তু আমাদের দেশে খুব জনপ্রিয় মানুষ। আমার সাথে ব্যক্তিগতভাবে ওনার আলাপ নাই, তবে আমি এমনি দূরে দূরে ওনার কাছের মানুষদের সাথে আলাপ সালাপ হয়তো এর সম্পর্কে এমনি দূরের থেকে কিছু তথ্য আমার কানে আসে। খুব 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 বিনয়ী মানুষ এবং খুব আন্তরিক মানুষ। সারাক্ষণ স্যারের মুখে মিষ্টি হাসি লেগেই থাকে। আশরাফ স্যার তো সবসময় যখনই দেখি যে আমরা একই ফোরামে আসি, উনি আসলে সবার জন্য খুবই ভালো মানুষ। এই জন্যে দেখা যাচ্ছে সবার সম্পর্কে উনি ভালো কথাই বলেন। হ্যাঁ, যে ভালো সবাইকেই ভালো দেখেন আর কি। আসলে আশরাফ কত গুণী মানুষ। আমি উনি ভেটেরিনারি মেডিকেল পড়ানোর স্টাইল খুবই ভালো। এই যে শ্রীকান্ত দা একটু আগেই বললেন যে আসলে অতুলনীয়, উনি বাংলাদেশের জন্য একজন, মানে আমরা গর্ব করতে পারি ওনাকে নিয়ে। তো আমরা সবাই মিলেই চেষ্টা করছি, হোমিওপ্যাথিকে ভালোবাসি, হোমিওপ্যাথিকে এগিয়ে নেওয়ার জন্য এপার ওপার আমরা সবাই মিলে সবসময় কিন্তু আসি। নজরুল স্যার, আমি একটা লাইন আপনাকে উদ্দেশ্য করে বলতে চাই। একজন গুণী শিল্পী একটা গান গেয়েছিলেন এইরকম, যে হৃদয়ের গান শিখে তো গাইবো সবাই, কজনা তোমার মতো গাইতে পারে, নয়নে কাজল সে তো সবাই করে, কজনা তোমার মতো চাইতে পারে।
তার কলেজ ইউনিভার্সিটিতে কাজলপুরে তো অনেক মেয়ে আসে, কিন্তু সবাইকে কি ভালো লাগে স্যার? কোনো একটা ত্রিপুরা ইউনিভার্সিটি ব্যস্ত হয়ে থাকে কলেজ, তো স্যার ঠিক অমন করেই আপনি কাজল পরেন, আর অমন করেই আপনি কথা বলেন, অমন করে হাসেন যে, আর সবার চেয়ে আপনার হাসি, আপনার গান, আপনার কাজল পরাটা সবার চোখে পড়ে। আমি সেটাই বলতে চাইছি স্যার। আমার আশ্বাস স্যার শুধু হোমিওপ্যাথ না, উনি কবিও একজন, এটা বুঝলাম আজকে, উনি বাহ। একজন ভালো কবি। পরে কবিতা শোনা যাবে আপনার। ধন্যবাদ। ডাক্তার দাস, আমরা কি স্যার হ্যাঁ, শুরু করতে হবে? আজকে শুভ সন্ধ্যা। আমরা আজকে আমাদের আলোচনা শুরু করবো এখনই। আমাদের মাঝে আমরা পেয়েছি ডক্টর অখিলেশ খানকে, যিনি আগে রিটায়ার করেছেন, ডিএনএ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে প্রিন্সিপাল ছিলেন এবং আয়ুষের ওয়েস্ট বেঙ্গল শাখার সিলেকশন কমিটি মেম্বার ছিলেন, এবং প্রথম যে বিএইচএমএস ব্যাচ ভারতবর্ষে শুরু হয় তার প্রথম ব্যাচ উনি ছিলেন। উনি ফার্মেসিতে গোল্ড মেডেল পেয়েছিলেন। উনি মহারাষ্ট্র সরকারের কাছ থেকে বিভিন্ন অ্যাওয়ার্ড পেয়েছেন। পশ্চিমবঙ্গে ওনার প্রচুর জায়গা ওনার ছাত্র আছে এবং ওনার খুব ফ্যান আছে। আমার খুব সৌভাগ্য যে আমি 30 বছর পরে অখিলেশ দাস দেখতে পেয়েছি, অখিলেশ দাকে, এবং আমি লোক সামলাতে পারিনি। দাদাকে আমি বলেছি একটু আমাদের কিছু তার শেয়ার করার জন্য নলেজ, তাই তিনি এসছেন, কথা রেখেছেন। অনেক দূরে থাকেন এখন, তবুও উনি সবসময় হোমিওপ্যাথির মধ্যেই আছেন। আরো একটা বড় কথা আপনাদের জানিয়ে রাখি, ইনি প্রথম একজন হোমিওপ্যাথি ডাক্তার যিনি এমবিবিএস কোর্সে বেসিক ফাউন্ডেশন কোর্স যখন শুরু হয়, প্রথম হোমিওপ্যাথি ডাক্তার তাদেরকে অ্যাজ ফ্যাকাল্টি তিনি সেখানে গিয়েছিলেন। লখনৌয়ে লতা মঙ্গেশকর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে উনি প্রথম হোমিওপ্যাথি ডাক্তার যিনি বেসিক ফাউন্ডেশন কোর্স অফ এমবিবিএস সেখানে উনি ফ্যাকাল্টি মেম্বার হিসেবে গিয়েছিলেন। এটা আমাদের কাছে খুব গর্বের। আজ আমি আর বেশি কথা বলবো না, আজকে মূল কাজ অখিলেশ দার। আজকে স্যারকে বলছি আপনি ক্লাস শুরু করুন। ধন্যবাদ ডাক্তার দাস, অজয় দাস। উনি প্রথমে আমাকে ইনভাইট করেন। আদাব আশরাফুল হক সাহেব, নজরুল ইসলাম সাহেব, এবং এখানে অনেকে জয়েন করেছেন। ডাক্তার চৌধুরী ছিলেন, ডাক্তার সান্তালি দে মল্লিকও জয়েন করেছিলেন। আমি ডিএনএ কলেজে ছিলাম, সেখানের গাইনি প্রফেসর, এবং আরো অনেকে, আমার ছাত্র অনেকে জয়েন করেছে, কুশল রয়েছে। আমার আজকে আলোচনা দর্শন সম্পর্কে, অর্গানন। আমার বিষয় হচ্ছে অর্গানন ও মেডিসিন। আমি ডিএনএ হোমিওপ্যাথি মেডিকেল কলেজের অর্গাননের গাইড ছিলাম, এবং অর্গানন সাবজেক্টটা আমার খুব প্রিয় সাবজেক্ট। সেই জন্য আজকে আমি অর্গানন ও মেডিসিন এবং দর্শন, যে ফিলোসফি, এই ফিলোসফি সম্পর্কে আমি আলোচনা আজকে বিশেষত করব। বাংলায় প্রোগ্রাম আমার এই হয়তো প্রথম। বাংলায় মাতৃভাষায় প্রোগ্রাম করার যে আনন্দ, সে আনন্দ আর সত্যিই বলা যায় না। আমি এমন কিছু মানুষের সঙ্গে রয়েছি যারা আমার মাতৃভাষায় কথা বলে, যারা আমার, তুমি যেই হো না কোনো, আমি শেক্সপিয়ারের ভাষায় বলি, তুমি কে আমি তা জানতে চাই না। But you not, thou not, I want not, but you talk in my language. তুমি আমার ভাষায় কথা বলো। আমার ভাষা, মাতৃভাষা যেমন আমার বাংলা, কিন্তু আমার একটা আলাদা ভাষা আছে, সেই ভাষাটা হচ্ছে মেট্রিমেডিকা। The language of nature, the language of nature is the matremedica. অতএব আপনারা সবাই এখানে যারা আছেন, তারা আমার মাতৃভাষায় কথা বলেন, তার সাথে সাথে আমার যে ল্যাঙ্গুয়েজ, প্রফেশনাল ল্যাঙ্গুয়েজ, যে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অ্যাকসেপ্টেড থ্রুআউট দ্য ওয়ার্ল্ড, দ্যাট ইজ মেট্রিমেডিকা, সেই ভাষায় আমরা কথা বলি। আমরা হোমিওপ্যাথির কথা বলি, হোমিওপ্যাথির গান গাই। তাই আমরা সতীর্থ, আমরা ভাতৃত্ব, একই বন্ধনে। কোনো রাজনীতি নয়, কোনো দেশ ভেদাভেদ নয়, কোনো জাতি ধর্ম নয়, আমাদের একটাই জাতি, আমরা হোমিওপ্যাথি, সমগ্র বিশ্বে হোমিওপ্যাথি তুলে ধরতে চাই। আমি মাতৃভাষায় আলোচনা এই প্রথম করেছি, কলেজে হয়তো কোনো প্রোগ্রাম করেছি, কিন্তু আজকে যে কি আনন্দ, বিজ্ঞান চর্চা হচ্ছে মাতৃভাষায়। সেই এস.এন. বোস, বোসন পার্টিকেল, সত্যেন বোসের ভাষায় বলতে, যিনি মাতৃভাষায় বিজ্ঞান চর্চা হয় না, তিনি বিজ্ঞান জানেন না বা বিজ্ঞান বোঝেন না।
অর্থাৎ সে বসন পার্টিকেলের কথায় আমি বলি মাতৃবাংলা আমার মাতৃভাষা। অনেক মনীষী এই হোমিওপ্যাথিকে সমৃদ্ধ করেছিলেন। আমাদের মহেন্দ্রলাল সরকার যারা অ্যালোপ্যাথি থেকে এসেছিলেন, আমাদের আচার্য জগদীশ চন্দ্র বোস যাকে বিদেশে পাঠাবার জন্য মহেন্দ্রলাল সরকারের বিরাট ভূমিকা ছিল, সেও হোমিওপ্যাথিকে সমাদৃত করেছিলেন, হোমিওপ্যাথিকে ভালোবাসতেন, হোমিওপ্যাথিকে প্রচারের চেষ্টা করেছিলেন। তাই সকলকে আমার নমস্কার জানিয়ে আজকে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে আমি এখানে প্রোগ্রাম করতে চাই বা আসতে চেয়েছি যে অর্গাননের কি ভূমিকা আছে। মেট্রিমেডিকার যেমন একটা বিশাল ভূমিকা, চারটা আমাদের মূল সাবজেক্ট অর্থাৎ অর্গানন মেডিসিন, মেট্রিমেডিকা, ফার্মেসি অ্যান্ড রেপার্টরি। এই অর্গানন আমি যদি একটা তুলনা করি, মেট্রিমেডিকা আমাদের অস্ত্রের সাথে ওয়েপন, whether it is the অগ্নি or যাই হোক না কেন, how to apply that missile, সেই মিসাইলটা হবে আমাদের অর্গানন মেডিসিন, হাউ টু অ্যাপ্লাই দ্য অর্গানন মেডিসিন। অর্গানন ছাড়া আমরা কিন্তু কোনোদিন প্র্যাকটিস করা, হ্যানিম্যান কিন্তু মেট্রিমেডিকা প্রথমে লিখলেও অন এসে অন নিউ প্রিন্সিপাল ফর দ্য ascertaining the curative powers of drugs, the first article as published by him in the 1796 and 1796 is the birth year of the homeopathy. কিন্তু তারপরে কিন্তু উনি এগুলোকে সূত্র আকারে বের করেছেন। পরবর্তীকালে অর্গানের ডেভেলপমেন্ট সম্পর্কে আমি আলোচনা করতে আজকে আসিনি, আমি এসেছি অর্গানের কয়েকটা বিশেষ অ্যাফোরিজম সম্পর্কে আলোচনা করতে, যে অ্যাফোরিজম গুলো প্রত্যেকটা মুহূর্তে আমাদের, যে অ্যাফোরিজম গুলো সমাদৃত আমাদের নয়, অথবা আমরা প্রফেশনাল ঠিক মতো গুরুত্ব দিই না, যেগুলো 6th এডিশনের উপরে ভিত্তি করে আমি আপনাদের কাছে আলোচনা করব। তাই প্রথমে আমি হ্যানিম্যানকে শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য এবং একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আমাকে করতে হবে, সেই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে আমি হ্যালো, দেখতে পাচ্ছেন তো? ওকে স্যার, সমস্যা নেই। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। ওকে, আমি এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের একটা ছোট্ট কয়েকটা পয়েন্ট তুলে ধরবো আস্তে আস্তে। আমার পরিচয়টা আপনারা আগেই পেয়েছেন, আমি একটা স্লাইড যদিও দিয়েছি। আমি আজকে শতবর্ষ যে হতে যাচ্ছে আমাদের 6th এডিশনের পাবলিকেশন 1921 সেপ্টেম্বরে জেমস ক্রসের অর্থাৎ পাবলিকেশন মহাত্মা হ্যানিম্যানকে সালাম জানিয়ে, মহাত্মা হ্যানিম্যানকে নমস্কার জানিয়ে, প্রণাম জানিয়ে তাকে উৎসর্গ করছি, এবং সমগ্র বাংলাদেশের হোমিওপ্যাথির যারা অনুরাগী এবং সমগ্র বাংলাদেশের মানুষকে আমি উৎসর্গ করছি এই প্রোগ্রামটা আমি এই মহাত্মা হ্যানিম্যানকে সালাম জানিয়ে। এবং আমি যেখানেই যাই এই স্লাইডটা আমি সব জায়গায় দেখাতে থাকি, সেটা হচ্ছে চিলড্রেন আর দ্য বেস্ট সাপোর্টার অফ দ্য হোমিওপ্যাথি। এই স্লাইডটার একটা তাৎপর্য আছে। এই স্লাইডটা হচ্ছে কি, যখন ল্যান্ডসেট আমাদেরকে বারবার, ল্যান্ডসেট জানেন ভারতবর্ষ পৃথিবীর মধ্যে সবচেয়ে মানে মেডিকেল জার্নাল, যেটা ওয়াইল্ড পাবলিকেশনস অ্যান্ড অ্যাকসেপ্টেড বাই দ্য মডার্ন মেডিসিন, তার একটা ক্রিটিসিজম বের করেছিল। সেই ক্রিটিসিজমটা হচ্ছে হোমিওপ্যাথি ইজ নাথিং বাট দ্য ক্লাসিক্যাল মেডিসিন। আমি তার পরিপ্রেক্ষিতে বলেছিলাম, ইফ সো, এটাই যদি হয়ে থাকে, তাহলে আমি একটা 3 মাসের বাচ্চা বা 4 মাসের বাচ্চাকে তার যখন লক্ষণ, তার কাছ থেকে তার অবজেক্টিভ সিমটমস অর্থাৎ যে সমস্ত লক্ষণ সে প্রকাশ করছে, তার আচার ব্যবহার, কান্নাকাটি, তার মধ্যে দিয়ে এবং তার ফ্যামিলির হিস্ট্রি নিয়ে যখন হোমিওপ্যাথি ওষুধ দিই, তখন সেই বাচ্চাটা কিন্তু যন্ত্রণা থেকে তারা মুক্তি লাভ করে। সেই পেটের যন্ত্রণা হোক, কলিক হোক, পাতলা পায়খানা হোক, তাহলে কিভাবে করে, তার তো সাইকোলজি তখনো পর্যন্ত ডেভেলপ করেনি। তাহলে কনস্ট্যান্টলি আমাদের যারা যে গ্রুপটা আমাদেরকে সাপোর্ট করে যাচ্ছে, সেই গ্রুপটা হচ্ছে চিলড্রেন, বাচ্চারা। এই বাচ্চাদের এই স্লাইডটা আমি এই জন্য দেখাই। আজকে আমার যে মেডিসিন দুটো অ্যাফোরিজমের উপরে দাঁড়িয়ে, একটা হচ্ছে আজকের যে আলোচনা, একটা হচ্ছে অ্যাফোরিজম 7 এবং অ্যাফোরিজম 18। আমি কয়েকটা কেস আমার আছে, কিন্তু আজকে আমার বেশি সময় নেব না, আজকে আমি 1 ঘন্টার মধ্যে কমপ্লিট করব। একটা কেস দিয়ে আমি ইন্টারপ্রিটেশন করে দেবো। আপনারা অ্যাফোরিজম যে শব্দটা, সে অ্যাফোরিজম শব্দটা সম্পর্কে আপনারা নিশ্চয়ই অবহিত আছেন, অর্গানন নিশ্চয়ই আপনারা পড়েন।
শুধু ম্যাথমেটিকা পড়লে হবে না, তার সাথে সাথে অর্গানন মেডিসিন এবং ফিলোসফির সমস্ত দার্শনিক বইগুলো আপনাদের পড়তে হবে, যে যেগুলো ইংরেজিতে আছে বা বাংলায় অনেক দর্শনের বই পাওয়া যায়। অ্যাফোরিজম ইজ এ শর্ট পিটি স্টেটমেন্ট হুইচ ইজ এ মোর দ্যান দ্যাট অফ এলুসিডেশন, অর্থাৎ এটা মজ্জাগত যার একটা মিনিং আছে। যেমন ধরুন আমরা অ্যাম্প্লিফিকেশন করি, ভাব সম্প্রসারণ করি, এক লাইনে বলি এই না কাটাগড়ি ক্ষান্ত কেন কমল তুলিতে দুঃখ বিনা সুখ লাভ হয় না, এই যে সম্প্রসারণ করে অ্যাম্প্লিফিকেশন করি, সেটা অনেক বিশাল। এই জন্য কোরআন আমাদের, এই জন্য গীতা আমাদের, এই জন্য বাইবেল আমাদের, এই জন্য ত্রিপিটক আমাদের। এক লাইনে কোরআন কি বিরাট বড় ভাবে লেখা থাকে? কোরআন যদি আমরা খুলে দেখেছি, দুটো শব্দ থাকে, তাকে যত বেশি আমরা উপলব্ধি করব, যত বেশি অ্যাম্প্লিফিকেশন করব, তার অন্তর্নিহিত মিনিং যত আমরা বুঝতে পারবো, আমরা যেতে পারি মসজিদে, আমরা যেতে পারি মৌলবীর কাছে, মোহিত হয়ে আমরা শুনি তাদের বক্তব্য। কেন? তাদের একটা স্পিরিচুয়াল পাওয়ার আছে, সে পাওয়ার টু কনভিন্স টু আদার্স। এই শিক্ষক মন্ডলী যারা আছেন তাদের সেরকম একটা স্পিরিচুয়াল পাওয়ার আছে। আমার জীবনে আমি অনেক ভালো ভালো শিক্ষকদের পেয়েছি। আমরা শুনলেন হয়তো আমি ডিগ্রি কোর্সের ভারতবর্ষের প্রথম ব্যাচের ছাত্র বিএচএমএস কোর্সে, কিন্তু তাই নয়, পৃথিবীর প্রথম ব্যাচের ছাত্র, কারণ কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম ডিগ্রি কোর্স চালু করে, আমরা ডিগ্রি কোর্সের প্রথম ব্যাচের ছাত্র। অ্যাফোরিজম সম্পর্কে আমাদের যে ধারণা, আমরা আমাদের কলেজে মহেন্দ্র সিংকে পেয়েছি, আমাদের কলেজে ম্যাথমেটিকে দুবিকে আমি ক্যালকাটা হোমিওপ্যাথি কলেজের ছাত্র অনেককে পেয়েছি। অ্যাফোরিজম 7 এর যে ইন্টারপ্রিটেশন আমরা টোটালিটি অফ দ্য সিম্পটমস জানি, কিন্তু টোটালিটি অফ দ্য সিম্পটমস অ্যাফোরিজম নয়। আমি বারবার জোরে সঙ্গে বলছি, হোয়াট ইজ ডিজিজ, হাউ ডিজিজ ইজ রিকগনাইজড, it is how disease is recognized. আমরা সকলে দেখি এক্সাইটিং কজ, মেইনটেইনিং কজ, দ্য টোটালিটি অফ দ্য সিম্পটম, যে এপিটম, প্রতিটি অ্যাফোরিজম একটা এপিটম আছে। এই টোটালিটি অফ দ্য সিম্পটমস এ আমি পুরোটা আমি পড়ছি না, আমরা জানেন এখানে বলা আছে দ্য টোটালিটি অফ দ্য সিম্পটম, অর্থাৎ রোগ লক্ষণ তাদের ওয়ালাইকুম আসসালাম গাইডিং রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। whereby the medicine is required. It is sole guide for the selection of the remedy. Sole guide for the selection of the remedy. Like very most important aphorism হচ্ছে আমাদের aphorism 7 for the selection of the remedy. How the medicine is recognized, how the disease is recognized. এটা বারবার আমাদেরকে বলতে বোঝার প্রয়োজন আছে, এই জায়গাটা আমাদের প্রয়োজন আছে। আমি জানি এখানে অনেক শিক্ষক রয়েছেন, আমি জানি অনেক ছাত্র রয়েছেন, বা যারা হোমিওপ্যাথি সম্বন্ধে ধারণা আছে, জানতে চাইছেন, তারা অর্গাননটা একটু পড়বেন। বাংলায় অর্গানন পাওয়া যায়, ইংরেজিতে পাওয়া যায়, মাতৃভাষায় সমস্ত পৃথিবীর সমস্ত ভাষাতেই পাওয়া যায় অর্গানন বই। এটাই একমাত্র বই যে বইটা টোটাল মডার্ন মেডিসিনকে একটা নতুন দিগন্ত এনে দিয়েছিল, যে বইটার মডার্ন মেডিসিনকে পুরো তাদের ধারণাকে বদলে দিয়েছিল। এবং এই অর্গানন মেডিসিন দার্জিলিং বলেছে যে হ্যানিম্যান যে ক্রিটিসিজম করেছে ফিফথ এডিশন বলেছে সেটা এখন প্রয়োজন নেই, কারণ তারা এখন লিচিং করে না, তারা এখন বুসেটিং মোড অফ ট্রিটমেন্ট অ্যাপ্লাই করে না। অর্থাৎ ন্যাচারালি ইট ইজ এ টার্নিং পয়েন্ট অফ দ্যাট modern medicine who were torturing the humankind for 100 years, thousands of years. If the Hippocrates is the father of the medicine since after Hippocrates, and Hahnemann the first man. So naturally this book is very important and valuable for us, because this book guides us how to apply our medicine and how to apply our weapon of fighting the disease. This particular aphorisms, you please read it, the totality of the symptoms and how to নেক্সট অ্যাফোরিজম আমাদের অ্যাফোরিজম 18, এই জায়গায় আমার আলোচনা। আমরা অ্যাফোরিজম 7 সম্পর্কে আমি অনেককে প্রশ্ন করেছি, অ্যাফোরিজম 7 সম্পর্কে অনেক, অ্যাফোরিজম 18 উনি একটা অদ্ভুত কথা বললেন। সে কথাটা কি? The indubitable truth that besides the totality of the symptoms, nothing can be my means to discover the diseases wherewith they could express the need of it, and following undeniably the sum of all the symptoms and conditions. Sixth edition, keep it in mind, মনে রাখবেন, sixth edition উনি একটা জিনিস যোগ করলেন, the conditions. In sixth edition উনি একটা অ্যাড করেছেন symptoms এর পর accompanying modalities. এই কন্ডিশন সম্পর্কে আমার আলোচনা, আমি একটা কেস দিয়ে আপনাদের বোঝাবার চেষ্টা করব। আমি আশা করি আপনাদের বোঝাবার সক্ষম হতে পারবো আপনাদের ভাষায় কথা বলে। তাই এই যে কন্ডিশনস বলতে উনি কি বলছেন, উনি প্রথমে বললেন অ্যাফোরিজম 7 এ
The totality of the symptom is the sole guide for the selection of the remedy. But এখানে একটা বললেন, the sum of all the symptom, that is the totality of symptom and conditions. What is the meaning of the conditions? The condition টা কি এর ব্যাখ্যা প্রয়োজন। Conditions, accompanying modalities, that might be conditions. What are the conditions? So clinical application এর সাথে যদি condition টাকে আমরা বুঝি তাহলে মনে হয় আরো বেশি আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, আমি একটা ছোট্ট কেস বলে আমি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করি। একটা পেশেন্ট সে ভেজাইনাল ব্লিডিং নিয়ে এসেছে। ভেজাইনাল ব্লিডিং তার হচ্ছে, হঠাৎ তার ভেজাইনাল ব্লিডিং ধরা পড়ে। আমি আমার প্রথম জীবনে যখন প্র্যাকটিস করতাম তখন কলকাতায় করতাম, কিন্তু পরবর্তীকালে গ্রাম্য জীবনে যখন আমি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে হেলথ সার্ভিসে জয়েন করলাম 1988, তখন একটা গ্রামে 88-এ তখন একটা গ্রামের হেলথ সেন্টারে পোস্টিং ছিলাম। প্রচুর পেশেন্ট আমরা ওখানে পেয়েছি। আমাদের যারা হোমিওপ্যাথি মেডিকেল অফিসার আছেন তারা প্রত্যেকে প্রচুর পেশেন্ট দেখেন, নানা ধরনের পেশেন্ট দেখেন। আমরা নানা ধরনের পেশেন্ট দেখলাম। আমি যদি কাউন্ট করি আমাদের আউটডোরের টিকিট গুলো বা আমাদের পেশেন্ট রেকর্ড গুলো কাউন্ট করি তাহলে কয়েক লক্ষ পেশেন্ট আমরা আমাদের জীবনে আমরা দেখেছি। That is recorded in the register of the government of West Bengal OPD registers. সেগুলো আমরা দেখতে পেয়েছি। একটা কেস, ক্লিনিক্যাল কেস, the vaginal bleeding symptoms নিয়ে এসেছে। আমি ইংরেজিতে স্লাইড গুলো বাংলায় তৈরি করতে পারিনি, তাড়াহুড়ো করে পড়া হয়েছে। ইংরেজিতে বলছি, আমি বাংলা ট্রান্সলেশন। ওপিডি প্রচন্ড ভিড়, একটা ভদ্রমহিলা এসে হাজির। হ্যাঁ, ওপিডি যেখানে 60টা 50টা পার ডে পেশেন্ট হয় সেখানে বিকেল টেস্টিং করার কোনো অবকাশ নেই। অতএব সেই জায়গায় আমাকে দাঁড়িয়ে পেশেন্ট দেখতে হচ্ছে। আমাকে জাস্ট ওপিডি টিকিটটা অন্য জায়গায় হয়। আমি কেসটাকে দেখলাম, আমার কাছে এলো, বলে ডাক্তারবাবু আমার প্রচন্ড ব্লিডিং হচ্ছে। গ্রামের লোক, কলকাতা থেকে 250 কিলোমিটার দূরে, সেখানে একটা গ্রামে, বাঁকুড়া জেলার একটা গ্রাম থেকে একটা হেলথ সেন্টারে পোস্টিং ছিল। ডাক্তার আমার রক্ত হচ্ছে, খুব খুব সাব হচ্ছে, গ্রাম্য ভাষায় 2 সপ্তাহ ধরে খুব সাব এবং কোমরে প্রচন্ড ব্যথা। এটা আমি প্রথম সিমটম পেলাম। হ্যাঁ, তার সাথে সাথে আমি জিজ্ঞেস করলাম, উনি নিজেই বললেন ডাক্তার আমার ব্যথাটা হচ্ছে কি, ব্যথাটা কখন হচ্ছে? বললো মাই মুভমেন্ট। এবং একটু ডাক্তারবাবু কি হলো যে ব্যথাটা কিভাবে কমছে? সে বললো ডাক্তার ওখানে হাওয়া করলে একটু কমছে। আমি হাওয়া করতে বললে আমার ব্যথাটা একটু কম লাগছে, প্রচন্ড হাওয়া করছে। আমার তো দেখুন গরিব মানুষ, আমার তো ইলেকট্রিক ফ্যান নেই, তবে আমার শাশুড়ি আমাকে প্রচন্ড খুব জোরে জোরে পাখার হাওয়া করে, তাতে আমার ভালো লাগে। আর মুখ করতে গেলে আমার প্রচন্ড ব্যথা হয়, প্রচন্ড ব্যথা। এরপর এই দেখি যেখানে 60টা 70টা পেশেন্ট, আপনারা ভাবুন সেখানে আমার পক্ষে টেস্টিং করা সম্ভব নয়। আমরা কত ভুল করি, বা আমরা মানুষকে কিভাবে আমরা রিলিফ দিই। তাকে একটা আমি ওষুধ দিলাম, তার যে লক্ষণ আমি পেয়েছি ওটা মাথায় এলো, আমার এলো সেবাইনা 2 ডোজ প্লাসিবো দিলাম অ্যান্ড অ্যাডভাইসড আমি 7 দিন পর আসুন এবং চেষ্টা করবেন আপনার কাজকর্ম কোনো কিছু করবেন না, স্বামীকে দিয়ে করাবেন, শাশুড়ি যারা বাড়িতে আছে তাদেরকে দিয়ে করাবেন এবং চুপচাপ বসে থাকবেন, একটু রেস্ট নেবেন। এই ওষুধ সে নিয়ে কম্পাউন্ডার তাকে ওষুধ দিয়ে দিল সরকারি হাসপাতাল। ওষুধ দেওয়ার পর সে চলে গেল, তাকে সেবাইনা 30 আমি দিয়েছি। এরপর আফটার 7 ডেজ, 7 দিন পর সে আবার আমার কাছে এসে উপস্থিত হয়েছে। সে ওপিডি টিকিট করেছে, রিনুয়াল করেছে। ওপিডি টিকিট জানেন খুব কম পয়সায় গোনা হয়, তখন আমাদের তো বিনা পয়সায় ছিল, পরে 2 টাকা করে গভর্নমেন্ট টিকিট করেছে, এখন কত আমি জানি না। সে বাংলায় ভাষায় বলছে ডাক্তারবাবু আপনি যা উপদেশ আমাকে দিয়েছেন সে উপদেশের মতো আমি তো চলছি, বেড রেস্ট আমি আছি, কিন্তু কোমরে ব্যথাটা আমার একটু কমেছে, ব্লিডিংটা আমার এখনো কমেনি, ব্লিডিংটা আমার এখন, রক্তস্রাবটা আমার হয়ে যাচ্ছে, রক্তপাতটা আমার হয়ে যাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, উনি নিজেই বললেন আমার স্বামী আমাকে সহবাস করার চেষ্টা করেছিল কিন্তু আমি তাকে লাভ করিনি, আপনি আমাকে যেহেতু মানসিক রেস্ট নিতে বলেছিলেন তাই আমি করিনি তাকে। এরপর আমি শুনলাম তার কথা, শুনে তাকে আমি আর কিছু দিলাম না, কিছু ওষুধ না দিয়ে বললাম এক কাজ করুন, আপনি পুরিয়াটা দিচ্ছি, পুরিয়াটা 7 দিন খাবেন, সেটা প্লাসিবো নিলাম আমরা জানেন, এবং বললাম রেস্ট নেবেন এবং একজন গাইনোকোলজিস্টকে দেখাবেন। এবং যদিও
সৌভাগ্যবশত আমি যে হেলথ সেন্টারে পোস্টিং ছিলাম সেই হেলথ সেন্টারে একজন ভদ্রমহিলা ছিলেন। 4-5 জন ডাক্তার থাকে, আপনারা হয়তো জানেন। একজন ভদ্রমহিলা ছিলেন যে গাইনি কেসগুলো দেখে দিতেন, তিনি দেখলেন। দেখে আমি বললাম যে আপনি 7 দিন পর দেখুন ডাক্তারবাবু কি বলে। আমার অ্যাডভাইস ছিল 7 দিন পর আসতে। যা করে ডাক্তারবাবুকে দেখিয়ে, ভদ্রমহিলাকে দেখিয়ে ম্যাডামকে দেখলেন, ওষুধ খেলেন। আমার ওষুধের 7 দিন পরে আমি দিয়েছি। আমি অবজার্ভ করতে চাইছি সেবাইনা দেওয়ার পর কি এফেক্ট হয় কি এফেক্ট হয় না। থার্ড ভিজিট 10 ডেজ উনি দেরি করলেন। উনি বললেন ডাক্তার আমার পেনটা, ব্যথাটা আপনি যে প্রথম ওষুধটা দিয়েছিলেন সেই ওষুধ দেওয়ার পর আমার ব্যথাটা কিন্তু কমে গেছে। ব্যথাটা কমে গেছে, ডাক্তার স্টিল আই এম ইন রেস্ট অ্যাজ পার ইউর অ্যাডভাইস। আপনার কথা অনুযায়ী আমি রেস্টে আছি। আমি কোনোভাবে স্বামীকে অ্যালাউ করিনি। আমার ব্যথা, পেন ইজ লিটল বিট বেটার, আমার ব্যথাটা কিন্তু কিছুটা কমেছে। বাট স্টিল আই ব্লিড হোয়েন আই গো টু টয়লেট অর স্লাইড মুভমেন্ট। আমি এখনো যদি পায়খানায় যাই বা বাথরুমে যাই, পেচ্ছাপ করতে যাই, প্রস্রাব করতে যাই, কিছু মুভমেন্ট করলে কিন্তু ব্লিডিং হয়। এরপরে উনি বললেন যে আপনি যেহেতু আমাকে গাইনোকোলজিস্টের রিপোর্ট দেখাতে বলেছিলেন, আমি গাইনোকোলজির রিপোর্টটা আমাকে দেখাচ্ছি। গাইনোকোলজি রিপোর্ট আমি দেখলাম। She handed over the report of the gynecologist as advised. রিপোর্ট অফ দ্য gynecologist, ঠিক আজ থেকে আমি কেসটা হচ্ছে বলছে 1988 এর কেস। দ্যাট মিনস আজ থেকে প্রায় ধরে রাখুন 33-34 বছর আগের ঘটনা। ইরোশন অফ সার্ভিক্স উনি বলে লিখে দিয়েছেন, মোবিলিটিতে ওনার আলাদা যে আউটডোর সেখানে লিখে দিয়েছেন ইরোশন অফ সার্ভিক্স বলে লিখে দিয়েছেন। আমি মাথায় হাত দিলাম, চিন্তা করলাম কি করা যায় এরপর। আমি বললাম আপনি একটু ওয়েট করুন, দেখুন এখানে খুব ভিড় আছে, আমাকে একটু আলাদা আমি দেখতে চাই। আলাদা দেখে কয়েকটা আরো আপনাকে শুনবো, ওষুধ আপনাকে দেবো, কারণ এখানে 50-60টা পেশেন্ট, 70টা পেশেন্ট আমাকে ছাড়তে হবে। আপনি একটু বসুন মা, একটু তারপর আপনাকে আমি যখন সমস্ত পেশেন্ট হয়ে গেল, কয়েকজন স্পেশাল পেশেন্টকে আমি রেখে দিয়েছিলাম যাদেরকে আমি একটু অবজারভেশনে রাখবো, যাদেরকে আমার এপিসোডটা মনে হচ্ছে যে মধ্যে একটা ক্রনিক ইমপ্রেশন আছে, তাদেরকে আমি একটু দেখতে চাইলাম, আলাদা করে রাখতাম। সেই অনুযায়ী তাকে আমি আলাদা করে বসতে বলেছিলাম। উনি বললেন ডাক্তার আমি বসছি। এলেন, আমি আবার জিজ্ঞেস করলাম, ওনার যখন টার্ন এলো আপনার লিটল কোয়ারিজ, উনি বললেন যে ডক্টর নেভার ফেল্ট ওয়েল ডিউরিং মেন্স, নাও মেন্স ইজ ইরেগুলার। এত আমি যখন থেকে আমার মাসিক শুরু হয় তখন থেকে আমি কিন্তু ভালো নেই, এবং আমি ইরেগুলার মেন্স, আমার বরাবর ঠিক মতো হয় না। আমি ঠিক মতো হয় বলে না না ডাক্তার ঠিক মতো হয় না। এবং একটা বললেন যে আমার যেই যে শুরু হয় গ্রামের দিকে জানেন 8 বছর 10 বছরে শুরু হয়ে যায়, সে তখন থেকে শুরু হয়ে যায়। আমাদের বিদেশে যেমন দেরি করে, আমাদের এই দেশে একটা কিন্তু যেহেতু টপিক্যাল কান্ট্রিজ এবং হরমোনাল একটা ব্যাপার আছে, তার জন্য একটু আগে শুরু হয় বলে তখন থেকে ডাক্তার আমি নানা ওষুধ খেয়েছি। এখানে আমাদের গভর্নমেন্ট হসপিটাল আসতাম, টনিক টনিক দিত, নানাভাবে আমি ইরেগুলার মেন্স হয় ঠিক নেই। ডাক্তার উনি, আমি পেশেন্টকে জিজ্ঞেস করলাম যে আপনার যে ব্লিডিংটা হয় সেটা কোনো গন্ধ আছে? হ্যাঁ ডাক্তার, প্রচন্ড দুর্গন্ধ আছে, দুর্গন্ধ আছে, প্রচন্ড দুর্গন্ধ। আচ্ছা, তখন আমি একটা সিমটম নিলাম যে একটা লক্ষণ আমার কাছে। এরপর আমি চিন্তা ভাবনা করলাম যে মুভমেন্ট, স্লাইট মুভমেন্টে ব্লিডিং। দেখুন আমি চেঞ্জ করছি প্রেসক্রিপশন বারবার। ফার্স্ট প্রেসক্রিপশন সেভাইনা অন দ্য অ্যাকিউট স্টেজ অফ দ্য পেশেন্ট হ্যাজ কেম টু মি, আমার কাছে এসেছিল। দ্য ক্রাউডেড ওপিডি, প্রচন্ড ভিড় ছিল আউট পেশেন্ট ডিপার্টমেন্ট ওই বিভাগে। তা সত্ত্বেও তাকে লক্ষণ নিয়ে আমাকে একটা ওষুধ দিতে হয়েছিল সেভাইনা। তারপরে আমি যখন তাকে একটু কেস চেকিং করলাম, কেস চেকিং করে আমি আস্তে দেখলাম যে তার একটা মুভমেন্ট, স্লাইট মুভমেন্ট, টাচ, ইরোশন অফ সাবস্টেন্স, as if the tumor when touched the bleeding occurs। তাকে নাইট্রিক অ্যাসিড দিলাম, 2 doses প্লাসিবো for 2 weeks, rest as earlier। তাকে আবার বিশ্রাম নিতে বললাম, যে উনি বিশ্রাম নিয়ে এই ওষুধটা খান এবং এই ওষুধটা খেয়ে কেমন থাকেন পরবর্তীকালে আমাদের বলবেন। উনি গেলেন, আমি বললাম খাওয়া দাওয়া ভালো করে করবেন, খাওয়ার অ্যাডভাইস করলাম যে খাওয়া দাওয়া একটু ভালো করে করবেন। গ্রামের দিকে একটা শাক পাওয়া যায়, আপনারা জানেন হাইড্রোফিলিয়া, কুলে খাড়া শাক খাবেন, ওটা ভালো কাজ করে। এবং শাকসবজি যা পাওয়া যায়, লাল শাক যা পাওয়া যায় খাবেন। আর গোস্ত যদি খান, গোস্ত খেতে পারেন, অসুবিধা কোনো কিছু নেই, সব খেতে পারেন, কিন্তু খুব রিচ খাবার খাবেন না। পায়খানাটার দিকে নজর রাখবেন যাতে কনস্টিপেশন না হয়, কড়া পায়খানাটা না হয়। যাক উনি
অনেকদিন পর উনি আবার আমার কাছে এলেন। আফটার 15 days he reported as OPD, আবার আমাকে OPD নিয়ে এলেন অনেকদিন পর। এবং উনি nitric acid আমার prescription 202 dose with placebo. Placebo is the common prescription as I do, and also I think you also follow such. Placebo is a good medicine for us because of the it helps us to expose the patients in order to get any relief of the patient in your, and the case taking is very approachable and it has some therapeutic value আমাদের কাছে অনেক আছে, তাতে প্লাসিবো খুব ভালো কাজ করে এক সময়। তো উনি বললেন ডাক্তারবাবু আমার ব্যাকের কোমর ব্যথাটা তো আগেই যে ওষুধটা দিয়েছিলেন তাতে আমার কমে গেছে, কিন্তু কোনো হয়নি, কিন্তু ব্লিডিংটা এই আপনি যে দ্বিতীয় ওষুধটা দিলেন এই দ্বিতীয় ওষুধটার পরে আমার কাছে ব্লিডিং কিন্তু একটু কম মনে হলো, কিন্তু এখনো পর্যন্ত আমি রেস্টে আছি। এখন পর্যন্ত আমি অ্যালাউ করি না আমার স্বামীকে, আমি পুরোপুরি আলাদা ঘরে থাকি। এমনকি আগে আমাকে যেমন ধরে দিতে হয়েছিল আমার শাশুড়ি বা আমার স্বামী যখন কাজ করতে যেত না তখন বলতাম আমাকে বাথরুমে যেতে হতো, আমি আস্তে আস্তে যাই, কোনো অসুবিধা হয় না, পেনটা যেহেতু আগেই আমার কমে গেছিল। এখন আমার ব্লিডিংটা অনেক কম আছে, বাট এখনো কিন্তু আমি আপনার কথা মতো রেস্টে আছি। ডাক্তার আমাকে বাঁচান, আমি কি বাঁচবো, রক্তটা কি কমবে না, আমার কি অন্য কোনো রোগ হয়েছে? দেখুন তখন মানুষের মধ্যে এত সচেতনতা বোধ আজ থেকে 38-34 বছর না হলেও এই মানুষের যে ক্যান্সার একটা রোগের প্রচন্ড ভয়ানক আমাদের একটা ভীতি প্রত্যেকের তখন ছিল, আগেও ছিল, হ্যানিম্যানের সময় ছিল, আগেও ছিল। তাই ও ভাবছে হয়তো ওর ক্যান্সার হয়েছে, ডাক্তার আমি কি থাকবো না, আমার কি অন্য কোনো রোগ হয়েছে, অন্য কোনো রোগ হয়েছে? বললো না ওয়েট করুন না, দেখি না আমরা কি করতে পারি। ওষুধটা আমি বিশ্বাস করি না, তো অ্যালোপ্যাথি বহুদিন খেয়েছি, অ্যালোপ্যাথি বহুদিন খেয়েছি, এখানে তো হয়তো আপনি ছিলেন না, আমি প্রায় 4-5 অ্যালোপ্যাথি নানাভাবে খেতাম, কিন্তু ব্লিডিংটা আমার রিসেন্টলি শুরু হয়েছে, আগে ব্লিডিংটা ছিল 45 ইয়ার্স হচ্ছে। হ্যাঁ, আমি বললাম আমি রেস্টে আছি। এরপর আমি তাকে বললাম যে আপনি একটু আলাদা বসুন, আমাকে আবার একটু ভালো করে টেস্টিং আরো টেস্টিং করতে হবে, আপনাকে লক্ষণগুলো আমি নেবো, এই লক্ষণ নিয়ে আমি আপনার সঙ্গে আলোচনা করবো কেমন আছেন না আছেন। আহ, তা- আহ, এরপর ওনার টান এলো, আমি যেহেতু ওনাকে রেখে দিয়েছিলাম, উনি যেভাবে আমাকে যে সারেন্ডার করেছিলেন যে ডাক্তার কিছু করুন, আমি আপনার নাম শুনেছি হোমিওপ্যাথি এখানে ভালো কাজ করে, কারণ আমি যে এরিয়াটায় ছিলাম সেই এরিয়ায় হোমিওপ্যাথি একটা বিরাট প্রসার আছে। ডাক্তার ভৌমিক বলে একজন নামকরা ডাক্তার ওখানে আছেন, যে মিউজিয়াম থেকে পাস করেছেন, কারণ মিউজিয়ামটা ওখানে খুব কাছে, ওখান থেকে মিউজিয়াম থেকে পাস করেছিলেন। মিউজিয়াম যেখানে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্র্যাকটিস করতেন, সেই স্টেশনটার নামও এখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আপনারা হয়তো সকলে জানেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কথা। সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হোমিওপ্যাথি প্রসারের জন্য অনেক চেষ্টা করেছিলেন, ব্রিটিশ সাম্রাজ্যবাদ তাকে ইউনিভার্সিটি ঢুকতে দেয়নি, যেহেতু হোমিওপ্যাথি সেনেটে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইউনিভার্সিটি সেনেট মিটিংয়ে হোমিওপ্যাথিকে ঢোকাবার জন্য অনেক চেষ্টা করে ব্রিটিশের একজন প্রফেসর তাকে বাধা দিয়েছিলেন। সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জানেন যে ওখানে প্র্যাকটিস করতেন, এবং অনেকে পি ব্যানার্জির নাম শুনেছেন, তাদের বংশধররা এখন আছেন, একটা লাস্ট জেনারেশন বংশধর রয়েছেন, এবং ওখানেই একজন প্র্যাকটিস করতেন ডাক্তার বলে, খুব সে নাম করা ডাক্তার, হোমিওপ্যাথি ডাক্তার, এখানে সে মানে ধন্বন্তরী বলা যেতে পারে। এবং এই জন্য ওই এরিয়ার জন্য হোমিওপ্যাথির একটা বিরাট নাম জায়গা ছিল, এবং সেই হোমিওপ্যাথির উপর আশ্বস্ত রেখে হ্যানিম্যানের উপর আশ্বস্ত রেখে, দেখুন হোমিওপ্যাথি হ্যানিম্যান সম্পর্কে আমরা যত কিছু বলি, আজকে বাংলাদেশ বলুন সারা পৃথিবী বলুন, আজকে হোমিওপ্যাথিকে আমরা সমাদৃত করি। কেন হোমিওপ্যাথিকে সমাদৃত করি? হ্যানিম্যান ইংরেজ বা হ্যানিম্যান আমাদের ইউরোপিয়ান কান্ট্রির লোক বা হ্যানিম্যান আমাদের জার্মানির লোক বলে না, তার দর্শনের জন্য। তার সঙ্গে আমাদের কোনো রক্তের সম্পর্ক নেই, কিন্তু হাজার হাজার মাইল দূরে, লক্ষ লক্ষ মাইল, হাজার হাজার মাইল দূরে জার্মানি, সে একটা ছোট্ট গ্রামের মানুষকে আমরা এখন সমাদৃত করি। এমন কোনো মানুষ নেই যারা হোমিওপ্যাথিকে জানে না এবং হ্যানিম্যানকে জানে না, তার ফিলোসফির জন্য, তার দর্শনকে জন্য। তাই মানুষ উপকার পেয়েছিল বলেই ওখানে ভৌমিক সাহেবের হোমিওপ্যাথির উপর আস্থা জন্মেছে, এবং আস্থা জন্মানোর জন্যই সে আমার ডিসপেন্সারিতে এসেছে, সরকারি ডিসপেন্সারিতে হোমিওপ্যাথি ওষুধ উপকারের জন্য। এবং কিছু মানুষের উপকার আমি করেছি, এবং তারই আপনাদের আশীর্বাদে এবং আল্লাহর আশীর্বাদে, এবং তাই তারা আমার কাছে আসতে এসেছিল আমাকে সারেন্ডার করে। ডাক্তারবাবু আমি কি মারা যাবো, আমি কি বাঁচবো না? আমি তাকে আলাদা সময় দিলাম,
আমাদের সমাজে তার টোটাল হিস্ট্রি টেস্টিং করলাম। টেস্টিং করার পর ফলিং অফ হেয়ার ফর 10 years ইউজিং সাম হোমিওপ্যাথিক হেয়ার অয়েল, তার একটা হিস্ট্রি পেলাম যে ফলিং অফ ইউজিং সাম হেয়ার অয়েলস। হেয়ার অয়েল তো প্রচুর বাজারে আছে, প্রচুর বাজারে দেখবেন হেয়ার অয়েল, হোমিওপ্যাথিক হেয়ার অয়েল প্রচুর নাম করা আছে। হেয়ার অয়েলের দেখবেন যে হয়তো মানে তারই হয়তো চুল নেই আর কি, যা বলা যাবে, আমি আর কিছু বলবো না এ সম্পর্কে। এবং উনি একটা বললেন ডাক্তার মাঝে মাঝে মাথা ব্যথা হতো, এবং মাথা ব্যথার জন্য আমি এখানে যে ট্যাবলেট খেতাম। আর আমার কিন্তু পায়খানাটা ডাক্তার আমাকে বলতে ভুলে গেছি, পায়খানাটা খুব শক্ত হয় এবং তার জন্য আমি একটা ট্যাবলেট খেতাম। এবং দেখুন গ্রামের মানুষ তারা কোনো বিশ্বাস করে না যে অতীত ইতিহাস গুলো কাজে লাগে। এই অতীত ইতিহাসের যে ভূমিকা আমাদের হোমিওপ্যাথি চিকিৎসা শাস্ত্রে, এই পাস হিস্ট্রি পাস মেডিকেল হিস্ট্রির যে ভূমিকা আমাদের মেডিসিন সিলেকশনে, আমাদের যে কোনো মেডিসিন সিলেকশনে বলুন না কেন, বিশেষ করে ক্রনিক ডিজিজে, ইট ইজ এ কেস অফ ক্রনিক ডিজিজ, ক্লিয়ার কেস অফ ক্রনিক ডিজিজ। আমি ওষুধ দিয়েছিলাম তখন একটা অ্যাকিউট এপিসোড ছিল, আমি অ্যাকিউট প্রেসক্রিপশন করেছিলাম। পরে আস্তে 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 আমি ঢুকছি, হ্যাঁ, যেটা আমার ফল্ট আছে একদিকে, যেমন বললাম এটা জন্য লেখো না, যে আমার উচিত ছিল প্রথম থেকেই ক্রনিক টেস্টিং করা, কিন্তু যেহেতু টাইম ডিড নট পারমিট এবং পারমিট করেনি বলেই আমি আস্তে 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 তাকে টেস্টিং করলাম। ফ্যামিলি হিস্ট্রি, ফাদার হাইপারটেনশন, আমার বাবা বেঁচে আছেন, মা মারা গেছেন, ডায়াবেটিস মেলাইটিস, এই একটা হিস্ট্রি আমি তার কাছে পেলাম। এটা পেয়ে তাকে আমি মাইন্ড দেখলাম, ভেরি ফিয়ারফুল অফ আ ট্রাভেল ইরিটেবল, এই দুটো আমি দেখেছি। দেখুন আমরা অনেকে প্রেসক্রিপশন করি ওয়ান সাইডেড প্রেসক্রিপশন, যে শুধু মেন্টাল সিমটমের উপরে করি, এই বিষয়ে আমাদের আলোচনার প্রয়োজন আছে, যে মেন্টাল সিমটমের উপরে করি। যদি আমরা ওয়ান সাইডেড গেম দেখি, হ্যানিম্যান এই অ্যাফোরিজম 7 বলেছে যে symptomatic treatment. The symptomatic treatment, if the physical and mental symptom দুটোকে নিয়েই করতে হবে। শুধু মেন্টাল সিমটম যতই ইম্পর্টেন্ট হোক না কেন, আমি অনেক কেস দিয়ে আমি বলতে পারি যেখানে ফিজিক্যাল সিমটম অ্যাডভান্স কেস অফ কার্সিনোমা, দ্য প্রমিনেন্ট কেস অফ কার্সিনোমা, যেখানে প্যাথোলজিক্যাল চেঞ্জেস ওখান, সেখানে আমাকে সেই জায়গায় প্রেসক্রিপশনটা করতে হবে, সেই জায়গাটায় প্রেসক্রিপশন প্যাথোলজিক্যাল চেঞ্জ স্ট্রং মেন্টাল রয়েছে, ইন স্পাইট অফ দ্যাট আমাকে সেই জায়গাটার উপরে দাঁড়িয়ে প্রেসক্রিপশন এবং মেডিসিন সিলেকশন করতে হবে। কারণ বিকজ অফ দ্যাট ইট ইজ সো অ্যাডভান্স কেস, আমি পোটেন্সি সিলেকশন করতে গিয়ে সেই জায়গাটা আমার কাজে লাগবে। অর্থাৎ আমি বারবার যখন টোটালিটি অফ দ্য সিমটম বলছি, তখন কিন্তু আমাকে ধরে নিতে হবে যে আমরা দুটো দিককে কভার করে, বোথ মেন্টাল এন্ড ফিজিক্যাল। Only mental, and sometimes what happens? So sometimes we fails. আমি কেস বানাতে পারি, কেস অনেক ম্যাথমেটিকা দেখে হোমিওপ্যাথ, আমি যেটা বলতাম যে হোমিওপ্যাথি ম্যাথমেটিকা পড়ানো খুব সহজ, কিন্তু তাকে ইন্টারপ্রিট করা খুব কঠিন। আর আমরা দেখেছি we can easily make out the cases by presenting such and such. So ক্ষেত্রে আমরা যদি ওয়ান সাইডেড যে বলি, ওয়ান সাইডেড ডিজিজ যেটা বলি, যে ওয়ান সাইডেড ডিজিজ থেকে আমরা যদি বলি, তাহলে তখন দেখবো যে অ্যাকচুয়ালি ওয়ান সাইডেড ডিজিজের যদি ডেফিনেশন আমরা দেখি, seems to have, মনে হয় তার নেই, কিন্তু seems মনে হয় তার আছে। It depends on the introspection of the physician, it depends on the interpretation of the physician, তার অন্তর্দৃষ্টি উপর নির্ভর করে সিমটম আছে কি আছে নেই। অর্থাৎ in true sense আমাদের কাছে ওয়ান সাইডেড ডিজিজ বলে কিছু নেই। It depends on the capability of the patients to bring forth the symptoms, কতখানি লক্ষণ আমি বের করে নিয়ে আসতে পারবো, এটার উপরে আমার ডিপেন্ড করে। হ্যাঁ, হোমিও দর্পণের আহ্বানে আপনাদের এটাই আমাদের কাছে মূল উদ্দেশ্য। করছি। আমি যেটুকু জানি সেটা আমাদের প্রিয়জনদের মধ্যে, অর্থাৎ যারা ভালোবেসে হোমিওপ্যাথি করছেন তাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার শুধু চেষ্টা করছি, ব্যাস এইটুকুনি। এর চেয়ে বেশি কিছু বলতে গেলে আমার অনেক বেশি লজ্জা লাগে। এই যে পেশেন্ট তার ভেরি কেয়ারফুল, যদি আমি একটা রুব্রিক নিয়ে কাজ করি, থাউজেন্ডস অফ আমার কাছে মেডিসিন আছে, 100 আছে, 1000 বলা পুরো 100 মেডিসিনস আছে, তার উপরে দাঁড়িয়ে আমি একটা ইন্টারপ্রিটেশন করে মেডিসিন আমি দিয়ে দিলাম। এগুলোকে খুব ভুল করি আমি, ওয়ান সাইডেড হয়ে যায়।
আমরা অর্থাৎ ট্রিটমেন্ট আমাদের কাছে সিমটোমেটিক হয়ে যাবে, নট সিমটোমেটোলজি। উই বিলিভ অন সিমটোমেটোলজি, নট অন সিমটোমেটিক। আমরা একটা পা দিয়ে যেমন একটা মানুষকে চিনি না, একটা চোখ দিয়ে যেমন একটা মানুষকে চিনি না, আমরা মানুষটা তার সামগ্রিকতা, সামগ্রিকতা ইজ দ্য টোটালিটি, অর্থাৎ লক্ষণ সৃষ্টি লক্ষণ লক্ষণাবলীর উপরে। সেই পেশেন্টের আমি সামগ্রিকতা যখন উঠে যাচ্ছি, তখন আমি এরপর পেলাম ফিজিক্যাল জেনারেল অ্যাপেটাইট, ডিজায়ার। উনি একটা জিনিস আমাকে বললেন, ডাক্তারবাবু গ্রামের মানুষ তো, আমার পান্তা ভাত খেতে খুব ভালো লাগে। পান্তা ভাত আপনারা জানেন হয়তো, বাংলাদেশের মানুষ আমাদের পশ্চিমবাংলার গ্রামের মানুষ পান্তা ভাত খায়, যারা কৃষি কাজ করে সকালবেলায় পান্তা খেয়ে মাঠে চাষ করতে চলে যায়। এবং রাইস ইজ ওল্ড রাইস যেটাকে বলা হয়, আগের দিন ভাতটাকে রেখে দিয়ে তারা পরের দিন খায়। এটা একটা বড় ডাক্তার আমি পান্তা ভাত আমার কাছে খুব ফেভারিট। এটা আমাকে আপনারা বলতে পারি ডিজায়ার, ফন্ড অফ দ্যাট, তার একটা খুব বেসিক ক্রেভিং আছে। By more than one night, cooked overnight and kept steeped in water, পান্তা ভাত তাকে বলা হয়। ইংরেজরা তো আর জানবে না, আমি তার জন্য ট্রান্সলেশন করছি। তবে কোন ডাক্তার ঘুম তো আমার ভালো হয় না, কোনোদিন ঘুম ভালো ছিল না, আগেও ছিল না, এখনো ভালো হয় না। জল পিপাসা ডাক্তার আপনি জল খেতে বলেছেন, আমি এখনো জল খাই, খুব জল খাই। মডারেট বা স্টেন্স পার্সপিরেশন ডাক্তারও আমার একটা জিনিস বলি, আমার কিন্তু ঘামে গন্ধ অল্প অল্প গন্ধ আছে, কিন্তু জামা কাপড়ে মাঝে মাঝে দাগ হয়ে যায়। আমি এই এক্সিলা যে এখানে আছে আমার ব্লাউজে এগুলো দাগ হয়ে যায় জামা কাপড়ে, তার একটু গন্ধ আছে পার্সপিরেশন। তখন আপনারা কি ভাববেন? এরপর আমি তাকে কেস্টিং করে তার টোটালিটি অফ দ্য সিমটমস, আমি এখন টোটালিটি অফ দ্য সিমটমস এই টোটালিটি অফ দ্য সিমটমস করলাম। টোটাল অল অ্যাসপেক্ট কভার করে আমি যখন তাকে ওষুধ দিলাম, দেখলাম যে পাস হিস্ট্রি রয়েছে, কিন্তু ওই মা রয়েছে ডিএন, বাবার হাইপারটেনশন। এরপর ধরলাম, এরপর কি বললাম, তার ডিজায়ার ফর অ্যালকোহলিক, যদিও অ্যালকোহল ডাইরেক্ট খাচ্ছে না, কিন্তু পান্তা ভাত, ফলিং অফ হেয়ার, syphilitic myasthenia, syphilinum is the medicine I choose for the syphilinum. Syphilinum 202 dose. দেখুন, আজকে হোমিওপ্যাথি প্র্যাকটিসের ক্ষেত্রে আমরা অনেক সময় এরআরএন ট্রায়াল করি, এটা লাগে, কারো লেগে যায়, কারো লাগে না, এটা হয় অনেক সময়। এটা দেখুন, ভাববেন না যে এটা একদম কিওর করে দেবে, এই অ্যাডামেন্ট বা এই অ্যাঙ্গেল নিয়ে আমরা যদি কোনো বললাম, আসলে একটা জাস্ট শেয়ার করলাম। আমরা চেষ্টা করি, আমি তাই ওনাকে বলেছি, দেখুন মা, আমি চেষ্টা করছি, হোমিওপ্যাথিক ওষুধ করতে পারবে যাই না, তবে আমরা করি। আমরা অনেক মিরাকল দেখেছি, নিজের জীবনেও দেখেছি, এবং এখানেও আমি প্র্যাকটিসে দেখি যে ওষুধ দিয়ে সুন্দর মানুষ আছে। অনেকে প্রায় 50-60টা ওই অ্যাসুরেন্স দিয়েছি। উনি বললেন যে বাবা সেরে যাবো, তো সে একই কথা বারবার। তাকে সিফিলিনাম অ্যাডভাইস, তাকে 15 দিন পর আপনি আমার হাসবেন্ড, 15 দিন পর আপনাকে রেস্ট এবং খাওয়া দাওয়াটা নিউট্রিশিয়াস ডায়েট। ওকে তো আর আপেল খেতে বলতে পারি না, ওকে তো আমি আর বলতে পারি না আপনি ফল খাবেন, যে গ্রামে যা পাওয়া যায় আপনার আপনি সেগুলোই খাবেন। যে সমস্ত গ্রামের যে ফল মূল রয়েছে, পেয়ারা রয়েছে পাবেন, সিজনাল যে সময় সময় যে ফলগুলো পাওয়া যায় সেগুলো খাবেন, আপনি ডুমুর খাবেন, আপনি শাকসবজি খাবেন, যেমন কুলেখাড়া শাক খাবেন, এগুলো খাবেন, খাবেন পেট ভরে, কোনো অসুবিধা নেই। আমি চেষ্টা করছি আপনাকে ভালো করে করতে পারতে। এরপর ফিফথ ভিজিট টোপিডি, পঞ্চম ভিজিট আমার কাছে সে রিপোর্টেড নাও আফটার ইউর লাস্ট প্রেসক্রিপশন ফিলিং বেটার। এই সিফিলিনাম দেওয়ার পরে যখন আমার কাছে 15 দিন পর এলো, তো আমি লাস্ট 5 দিন কিন্তু খুব ভালো আছি, খুব ভালো আছি। আমার পেন কিন্তু অনেক কমে গেছে। ব্লিডিং ইজ লেস বাট মোর when I move more, and quite charming, aggravation, emulation starts. Emulationটা বুঝবো কি করে? The feeling of tranquility, the face is expression, face is the mirror. ভালো আছে, আমি দ্বিতীয় সূত্রে লাস্ট সূত্রে দিলেন এই কয়েকদিন আগে, এটা কি আমার এই 5 দিন ধরে ব্লিডিংটা কিন্তু অনেক কমে গেছে, অনেক কমে গেছে ডাক্তারবাবু। ব্যথাটা তো আপনি আগেই আমার কমিয়ে দিয়েছিলেন, তখন আমার কাছে একটা অ্যাঙ্গেলের প্রেসক্রিপশনটা ছিল। এখন কিন্তু ডাক্তার আমি অনেক ভালো আছি। তার যে হাসি, তার যে এক্সপ্রেশন, এই যে ফিলিং অফ ট্রাঙ্কুইলিটি ইজ এক্সপ্রেসড বাই লাফিং এন্ড এক্সপ্রেশন ইজ ফুল।
টেল ফেসেস ইট, তাকে কিন্তু বলে দিল যে হ্যাঁ আমি খুব ভালো আছি। নাও ফিফথ অ্যাডভাইস তাকে দিলাম, দেখি আপনি কেমন ভালো আছেন। আবার দিলাম তাকে অনলি প্লাসিবো, আমি 200 দিয়ে থাকলাম, আবার কোনদিন পর আপনি আসুন, কিন্তু একটা জিনিস এখনো রেস্টে থাকবেন। আর খাওয়া দাওয়াটা যেমন বলেছি, ফলমূল যা আপনার প্রয়োজনে পাওয়া যায় এবং পেট ভরে খাবেন, জলটা বেশি করে খাবেন এবং শাকসবজি যা পাওয়া যায় সেগুলো আপনি খাবেন, কুলেখাড়া শাক, লাল শাক যেগুলো পাওয়া যায় সেগুলো খাবেন। এগুলো উনি প্রায় শুরু করলেন। দেখুন একটা বড় জিনিস হচ্ছে, if the physician clearly perceives what is to be cured in diseases, that is to say each individual case of disease, এই যে পার্সিভ ইন্টারপ্রিটেশন অনেক আছে। পার্সিভ অনেকে বলে সিম্প্যাথেটিক, কিন্তু আমি বলি বা আমার যারা গুরু যারা বলতেন এমপ্যাথেটিক। এই পার্সিভ কথার অর্থ হচ্ছে সিম্প্যাথেটিক এবং এমপ্যাথেটিক। সিম্প্যাথি এন্ড এমপ্যাথির মধ্যে তফাৎ দেখুন। এমপ্যাথি হচ্ছে প্রজেকশন অফ ওয়ার পার্সোনালিটি টু ফিলিং দ্য সাফারিংস অফ দ্য আদার্স। Projection of the one personality to others to feeling the sufferings of the other. একজন গরিব, একজন বড় লোক, একজন ধনী লোকের ছেলে, ধনী লোকের ছেলে একটা গরিব মানুষকে কিছু দান করলো, দ্যাট ইজ আউট অফ সিম্প্যাথি, নট এমপ্যাথি। কিন্তু আরেকটি স্টুডেন্ট, সে খুব পুয়ার, সি অর হি নোস কি কষ্ট, তা অর্থ না থাকার জন্য কষ্ট, তো ধনী দায়িত্বতার মধ্যে মানুষ হয়েছে, সে কিছু দান করলো, ইট ইজ এমপ্যাথেটিক। So my physicians, my students, those who are participating here, be empathetic to the patient. Don't be sympathetic. Empathetic. Animal empathy কথাটা বারবার বলেছে। And why the physician is the best prover? Because the physician is very much empathetic. He knows the sufferings of the others. But drug proving also, আপনি পড়েন, because of physician therefore. So be empathetic to the patient. So I was very much empathetic to her. Because of that, I know the interpretation of the perceive of the aphorism number 3 as given by my teacher. And also it is clarified and interpreted by me several ways. আমি অনেকবার এগুলো আলোচনা করেছি, ভেবেছি প্রতিটা শব্দের যে মিনিং, এগুলো আমাদেরকে অনুধাবন করে প্র্যাকটিস, এগুলো আমাদের কাজে লাগে। So be empathetic. I am empathetic. I know the sufferings of the others. I know the feelings of the pain of the carbuncle. So therefore, I know the feelings of the others. I know the feeling of the belladonna because the belladonna was put on my life. I know the so because physician of the best prover. So I know what is the pain of the belladonna. It is not possible to prove all the drugs, but the Matremedica is nothing but the empathetic approach to their own language. Our language is Matremedica. No one, not Bengali, not English, nothing else. সারা বিশ্বের হোমিওপ্যাথদের ভাষা একটাই, মেট্রিমেডিকা, বারবার বলছি। এই মেট্রিমেডিকা আমাদের কাছে শুধু অবলম্বনে কিছু হবে না, মেট্রিমেডিকা আমাদের আসল, সেটাকে অ্যাপ্লাই করবো কি করে, ইন্টারপ্রিট করবো কি করে, এই জন্য হ্যারিম্যান তাকে বারবার লিখেছেন, যে কোনো প্রয়োগ করা যায় না। তাকে আমি অ্যাডভাইস দিলাম যে আপনি এটা খান, এটা খুব ভালো ওষুধ, এটাও দিচ্ছি আগের মতো, নিহিলিনা দিলাম, আমি নিহিলিনা দেওয়ার পর সে তখন রেস্ট নেন, খেয়ে যান। 6 visits, কোনো নাথিং নিউ। ডাক্তার আমার ব্যথা কিন্তু অনেক কমে গেছে, অনেক ব্যথা কমে গেছে, আমি এখন অনেক ভালো আছি, ব্যথা কমে গেছে এবং ব্লিডিং তো আপনি আগে দিয়েছিলেন, বাট অকেশনালি ব্লিডিং হচ্ছে না, তো আমি একটা লজ্জার কথা ভাবতে হচ্ছে। বলুন, হলো আমি আমার স্বামী অনেকদিন আপনি বলেছেন, স্বামী আমাকে আসতে চেয়েছিল, আমি অ্যালাউ করেছিলাম, 6 মাস আমি করেছিলাম, কিন্তু 6 মাস করার পর একটা ব্লিডিং হয়েছিল, কিন্তু তারপর আমার আর হয়নি, আমি অনেক ভালো আছি। Discussion on about this to reveal the meaning of the conditions. আজকে দর্শক মন্ডলীর কাছে আমার প্রশ্ন, এই যে কন্ডিশনের মানে কি? দেখুন, এই কন্ডিশন, এটাকে বাংলায় শর্ত বল বা সার্কামস্ট্যান্সেস বল, সিচুয়েশন বলবো। কন্ডিশন প্রথম আমি যখন দিয়েছিলাম, the condition in acute stage and considering the, এটাকে আমার অ্যাপ্রোচটা ঠিক ছিল প্রথমে, এর সাথে প্রথম থেকেই মাইসেমেটিক কেস, এর সাথে প্রথম থেকেই অ্যাকিউট এপিসোড অফ দ্য ক্রনিক মাইসেম, আমি কিন্তু ভুল করেছি। তখন তাকে একটা ওয়ান সাইডেড প্রেসক্রিপশন করে সবাই নিয়ে দিয়েছি, তার কাছে সিমটোমেটিক রিলিফ হয়েছে, সিমটোমেটোলজিক টোটাল রিলিফ সে পাই।
তারপর যখনই তার প্যাথোলজিক্যাল রিপোর্টটা আমি পেলাম, প্যাথোলজিক্যাল রিপোর্টটা আমি কি পেলাম, প্যাথোলজিক্যাল রিপোর্টটা ছিল তার একটা ওখানে ইমোশন আছে, তার একটা চেঞ্জ হয়েছে, যে প্যাথোলজিক্যাল চেঞ্জটাকে আমি কনসিডার করলাম, এবং সেই কনসিডার করেও তাকে কিন্তু আমি ওয়ান সাইডের অ্যাপ্রোচ করার চেষ্টা করলাম, কারণ আউটডোরে প্রচন্ড ভিড় আমাদেরকে করতে হয়, কিছু করার থাকে না। তাহলে আমাকে মাঝে মাঝে এটা কি দিলাম, আমি কিন্তু নিজে ঠিক করছি না প্রফেশনের কাছে, প্রথম থেকে আমি ধরতে পারলে হয়তো আমি টোটাল স্পেসটাকে নিয়ে হয়তো সিপিলিনে আসতে পারতাম বা তুলে আসতে পারতাম বা অন্য কোনো ওষুধ আসতে পারতাম কিনা জানি না, কিন্তু এটা কিন্তু আমাকে হেল্প করেছে পরপর। তাহলে আমি যে গাইড করলাম তাকে, যে প্যাথোলজিক্যাল কন্ডিশনের উপরে দাঁড়িয়ে আমি তাকে চেঞ্জ করলাম, আমি কনসিডারিং ইট ইজ এ চেঞ্জেস অফ দ্য প্রাইমার ক্যান্সার ইন সিটু হোয়াট এভার মাইট বি, আমি দেখলাম তাকে দিই নাইট্রিক অ্যাসিড চিন্তা ভাবনা করলাম, হঠাৎ করে আমার কাছে মাথায় চলে এলো এটা দিই, তাহলে এটা দিই, যদি তাই হয় প্যাথোলজিক্যাল রিপোর্ট, প্যাথোলজিক্যাল কন্ডিশনস। লাস্ট আমি তাকে কি দিলাম, মায়োজেনেটিক অ্যানালিসিস করলাম। মায়োজেনেটিক অ্যানালিসিস করার পর কি ভাবলাম, তার পাস হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি, হ্যাঁ, তো এটাকে হোল হিস্ট্রি অফ দ্য ক্রনিক ডিজিজ, হোল হিস্ট্রি অফ enable him to discover the fundamental cause, which is generally due to chronic myosis. Acute disease আমাদের কি, acute disease আমাদের acute disease, it will help you to please approaching 5 হচ্ছে 5 করবেন, useful to physician in assisting him to cure করবে না, assisting him to cure, আমাকে assist করেছে কিছু করার জন্য সবাই। Are the particulars of the most probable exciting cause in acute diseases, most probable exciting cause acute diseases, the most probable কি সম্ভাব্য কারণ কি, আমি কারণটা অনুধাবন তখন করিনি, কিন্তু ওষুধটা দিয়েছিলাম যে সিমটমটার উপরে দাঁড়িয়ে ওয়ান সাইডেড as also most significant point in the whole history of the chronic disease enable you to discover the fundamental cause. Then exercise circumstances. That exercise circumstances, ascertainable physical constitution of the patient, moral and intellectual character, occupation, mode of living, social and domestic relations, age, sexual function, and etc. taken into considerations. These are also conditions. এগুলো আমাদেরকে ভাবতে হবে, এগুলো আমাদের circumstances, situations, that situation happened in the whole history of the chronic disease of that particular female. Therefore, I proved that family history, medical histories, his personal histories, etc. নিয়ে আমি চিন্তা ভাবনা করেছি, mathematic equations. তাহলে কি হলো condition মানে, the conditions, the changes of the cells and tissues of the particular fluid কখন আমার কাছে পেশেন্ট আসছে সেটাও ভাবতে হবে। তবেই আমি কি পোটেন্সি দেবেন, কি ওষুধ দেবেন সেটার উপরে। মেডিসিন means the indicated medicine does not means remedy, remedy means with proper potential, 200 সিপিলিনামাইড 200 এটার উপর ডিপেন্ড করে, সো অনেক কিছুর উপর ডিপেন্ড করে মেডিসিন। আমি ভাবলাম না মেডিসিন এনি ড্রাগ মেডিসিন ডিফারেন্স নিশ্চয় আপনারা করে দিলেন, MED indicated remedy means with proper potential proper dose, এটাও ভাবতে হবে। And last, accessory circumstances, tissue changes, and also the myogenetic conditions. The myogenetic condition is very important for us for the selection of the remedy and the potencies. The potency does not mean the only medicine. Brania 30 may not be effective. Brania 200 may be effective, or 1M may be effective. এই যে ঘটনাগুলো এগুলো আমাদের কিন্তু আলোচনা করা হয়নি, এগুলো আমরা অনেকে অনুধাবন করি। তাই এই যে আর্টিফিশিয়াল মরবিডিক এজেন্ট, আর্টিফিশিয়াল মরবিডিক এজেন্ট means disease producing agent, নেচার সাইকিক্যাল এন্ড ফিজিক্যালস, এ কিছু কন্ডিশনের উপর নির্ভর করে। আমি এখন এই নাগপুরে বসে আছি, আমার কিন্তু এখন কোনো সর্দি কাশি কোনো কিছু নেই, আমি যে কলকাতায় যাই তখন আমার একটা অ্যালার্জিক রাইনাইটিস হয়। আই এম দ্য সেম ম্যান, I'm going to Calcutta to feel suffering from. So what is the conditions over there? There are some allergens of theirs. আপনার ঠান্ডা লাগে না, আপনি যখনই বাংলাদেশে যাবেন সমুদ্রের ধারে যাবেন বা নদীর ধারে যাবেন আপনার ঠান্ডা লেগে যায়, that situation. So partly physical, thermal reactions,
Normal reactions are the physical, the natural enemy, and psychical, anger, worries, anxieties, different types of continuously are making influence our body. এগুলো কিন্তু কোথাও ভাবতে হবে। And condition for infection too, sufficiently disposed and susceptible to the attack that may be present. Sufficiently disposed. That sufficiently disposed means that means তার একটা threshold level থাকতে হবে। যে threshold level ছাড়া তাকে কোনো অ্যাটাক করা যাবে না, তাকে কোনো হবে না, তার কোনো হবেই না। আমার এখানে আমার লাগছে না সর্দির কাছে, এখানে কিন্তু পলিউশন আছে, এখানে কিন্তু পলিউশন আছে, এখানে কিন্তু পলিউশন আছে, তার সত্ত্বেও লাগছে না। দ্যাট মিন নট দ্য থ্রেশহোল্ড লেভেল ইজ দেয়ার। The threshold level I reach to Calcutta, but when I go to Dhaka, ওখানে কিন্তু আমার পাওয়া যায় না। অর্থাৎ এই কথাগুলো থেকে এই যে কন্ডিশন অ্যাফোরিজম 18 ইন্টারপ্রিটেশন, যারা স্টুডেন্ট আছেন তাদেরকে আমি বারবার বলছি, যারা ডাক্তার আছেন এই কন্ডিশনের কোনো কথা ভাববেন, এই কন্ডিশনের শর্ত হোক, সার্কামস্টেন্সেস অফ সিচুয়েশন হোক, in which situation you are getting and on which situation you are going to prescribe the medicines, এটা আমাদের ভাবা উচিত। প্রতিটি শব্দের বর্তমানে প্রতিটি শব্দের আমাদের কাছে মিনিং আছে। আমি জানি আজকে আমি চিকিৎসকদের সঙ্গে কথা বলছি, আজকে আমার কেউ ছাত্র নেই, এই আমি একটা আমার স্টুডেন্টদের জিজ্ঞেস করতাম এই অ্যাপোরিজম ওয়ানে হ্যারিম্যান দি ফিজিশিয়ান বললো কেন, এই দি ফিজিশিয়ান মানে কি, এটা হঠাৎ হ্যারিম্যান বলার কি দরকার? সবাই তো জানে যে হোমিওপ্যাথি আমাদের ফিজিশিয়ান কমিউনিটিকে বলতে চেয়েছে, সেটা আমরা জানি। তা এখানে উনি নলেজ অফ মেডিসিন বললেন, এখানে ইফ দ্য ফিজিশিয়ান ক্লিয়ারলি পারসিভস হোয়াট ইজ টু বি কিউরড ইন ডিজিজেস, দ্যাট ইজ টু সে, আমি জানি না আপনারা বাংলায় বুঝতে পারছেন কিনা, আমি ইংরেজিতে বলছি, এই জন্য আমি ইংরেজিতেই পড়াই, পরবর্তীকালে বাংলায় আমি যদি কোনো সুযোগ পাই ইন্টারপ্রিট করে দেবো আপনাদেরকে। উনি নলেজ অফ ডিজিজ বললেন, নলেজ অফ ডিজিজ ইন্ডিকেশন বললেন, নলেজ অফ ডিজিজ ইন্ডিকেশন। তারপরে তিনি বললেন physician have only mechanisms to restore the sick to health to cure as it is now. আর অ্যাফোরিজম 2 তে উনি বললেন the easily comprehensible principles. Easily comprehensible principle means it is communicable. আমি যাহা বুঝবো অপরকে বোঝাতে সক্ষম যদি না হই তাহলে সেটা কমিউনিকেবল নয়। নজরুল সাহেব যেটা বোঝেন যখন উনি অপরকে বোঝান তারা নিজে অনুধাবন করেছেন। সো এটাই আমাদের কাছে বড় জিনিস। সো আমি যখন শেয়ার করতে পারবো না নলেজটাকে, সেটা সেই নলেজের কোনো মূল্য নেই, সেই নলেজের কোনো দাম নেই। Knowledge is always shared and knowledge is always extendable when I share with the others, so it is communicable to others. So therefore the homeopathic principles are very easily comprehensible and you can share to others. সমগ্র জাতির মধ্যে যে আমাদের এটা প্রচারিত হয়েছে। আজকে আমি একটা শুধু অ্যাফোরিজম 18 এর একটা শব্দ দিয়ে আমি কন্ডিশনস এবং তার প্রেসক্রিপশন দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করি। পরবর্তীকালে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে মেল করবেন akhilesh@gmail.com, 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 বা ডাক্তার দাস আছেন, ডাক্তার চৌধুরী আছেন, তাদের বোঝাবার চেষ্টা করবেন। এই বিষয়ে অনেক ইন্টারপ্রিটেশন ধরনের আমার নিজস্ব ইন্টারপ্রিটেশন আছে, যেগুলো পরবর্তীকালে আমি আপনাদের সুযোগ দিলে আমি শেয়ার করার চেষ্টা করবো, প্র্যাকটিসে আপনাদের কাজে লাগবে। শুধু ম্যাথমেটিক্যাল নয়, কিন্তু এই যে পয়েন্টগুলো একাডেমিক ক্ষেত্রে প্র্যাকটিসের ক্ষেত্রে একটা টার্মিনাল কেস অফ একটা মরিগান কেস অফ ক্যান্সার আপনার কাছে হয়েছে, আপনি সেখানে দাঁড়িয়ে টোটালিটি অফ দ্য সিমটমস নিয়ে আপনি প্রেসক্রিপশন করতে গেলে পেশেন্টটা মারা যাবে, সেখানে আপনাকে সেই সিচুয়েশনের কন্ডিশনটাকে শর্ত দিকে প্রেসক্রিপশন করতে হবে। এগুলো সবই ওদের পড়া আছে। ঠিক আছে ডাক্তার দাস, ওকে। অসংখ্য ধন্যবাদ দাদা। আজকে আপনার কাছ থেকে আমরা এই যে অ্যাফোরিজম 7 এন্ড অ্যাফোরিজম 18 এই দুটো নিয়ে আপনি যে ডিসকাশন করলেন তাতে আমরা অনেক সমৃদ্ধ হলাম, এবং আপনি একটা পার্টিকুলার ওয়ার্ড যেটা কন্ডিশন নিয়ে আপনি এত সুন্দরভাবে ডিসক্রাইব করলেন যে কন্ডিশনটা আমরা ঠিক বুঝতে পারছি না কোন কন্ডিশনের উপর পেশেন্টটি আছে, সেই কন্ডিশনটা সে কি সিচুয়েশন, তার মেডিসিনাল সিচুয়েশন, তার পেশেন্টের সিচুয়েশন, তার প্যাথোলজিক্যাল সিচুয়েশন, সমস্ত কিছু নিয়ে আপনি সুন্দরভাবে ডিসক্রাইব করলেন। এটা ভীষণ ভালো লাগলো।
আমি এই টোটাল আলোচনার উপরে আমাদের মধ্যে আশরাফুল সাহেব আছেন। সবার প্রথমে আমি ডক্টর আশরাফুল হক সাহেবকে বলবো, উনি কিছু বলবেন। অভিনন্দন সবাইকে। আমাদের সম্মানিত আলোচক স্যার আজকে অসাধারণ আলোচনা করলেন, আমরা সবাই সমৃদ্ধ হলাম, খুব ভালো লাগলো। দাদা আপনার ইয়েটা দেখা যাচ্ছে না, আপনাকে দেখা যাচ্ছে না, অন করুন। ঠিক আছে, আমি 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 অন্য ঘরে চলে এসেছি স্যার, এই জন্য ক্যামেরাটা অফ রাখছি আর কি। আমি অন্য ঘরে চলে এসেছি তো সত্যি মুগ্ধ হলাম। আজকে অনেকদিন পরে অনেক ডাক্তার বন্ধু আমাদের সাথে জয়েন করেছেন, তার মধ্যে ম্যাক্সিমামই দেখছি খুব সিনিয়র ডক্টর আছেন। খুবই ভালো লাগলো যে স্যারকে যদি আমরা মাঝে মাঝে এইভাবে আমাদের মাঝে পাই, আমরা অনেক সমৃদ্ধ হতে পারবো। আসলে অর্গাননের সাথে দর্শনের, অর্গাননের সাথে ম্যাথমেটিকার সমন্বয় করে আমরা পেলে বোধ হয় পড়াটা প্রতিদিনই আমাদের অনেক কিছু শেখা হবে। তো স্যার, আপনার অসাধারণ আলোচনার জন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। আমরা প্রত্যাশায় থাকলাম আপনি মাঝে মাঝে আমাদের মাঝে আসবেন এবং আমাদের দারিদ্রতাকে কাটিয়ে কিছুটা হলেও সমৃদ্ধ করার চেষ্টা করবেন, আমরা সে প্রত্যাশায় থাকলাম। আর একবার অভিনন্দন জানাচ্ছি এবং অনেকবার প্রত্যাশায় থাকলাম যে আপনাকে আমরা আরো আরো অনেকবার পাবো। স্যার ভালো থাকবেন। আমাদের মধ্যে আরো অনেকেই আছেন, আমি এক এক করে প্রত্যেকের কাছে আসবো। তার সবার আগে আমি ডক্টর নজরুল ইসলাম খান সাহেবকে বলবো কিছু বলার জন্য, এবং তারপরে ডক্টর সচ্চিদানন্দ চৌধুরী, আমাদের শ্রীকান্ত চৌধুরীর দাদা, তাকে আমি আমন্ত্রণ জানিয়ে রাখছি, এরপরে তিনি কিছু বলবেন। দাদা নজরুল ইসলাম খান সাহেব কিছু। ধন্যবাদ দাদা আমাকে সময় দেওয়ার জন্য। আসলে খুবই ভালো লেগেছে স্যার যে একটা কেস প্রেজেন্ট করেছেন, যে আসলে আমাদের প্রথম থেকেই কনসিডার করে, বিশেষ করে ক্রনিক কেসে মায়াজামটাকে প্রথমেই কনসিডারেশন নিতে হবে। এটা আসলে আমরা অনেক সময় ওভারলুক করে যাই। তো এটা খুবই একটা করণীয় যে প্রথম থেকে আমাদের কিন্তু সতর্ক হতে হবে, দর্শন, অর্গানন, মেডিকা সব কিছু কনসিডারেশনে নিয়ে। তো আমার কাছে খুব ভালো লেগেছে। স্যারকেও আমি একইভাবে বলবো যে মাঝে মাঝে স্যারের আলোচনা যদি শুনতে পারি, একটু সময় দেন আমাদের জন্য, তাহলে আমরা আরো সমৃদ্ধ হতে পারবো। আমরা যারা একটু অনভিজ্ঞ তারা আরো আমাদের অভিজ্ঞতাকে, তো মাঝে মাঝে হয়তো পাবো স্যারকে। এই আশাবাদ ব্যক্ত রেখে আমার শেষ করছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ দাদা। আমি ডক্টর নজরুল ইসলাম খান এবং আশরাফুল হক খান সাহেবকে দুজনকেই আমাদের উচ্চতর হোমিও শিক্ষার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমরা খুব খুব সমৃদ্ধ হয়েছি, আপনাদের মতো গুণীজনদেরকে এখানে পেয়েছি এবং অক্লেশদার মতো একজন গুণীজনকে আমরা পেয়েছি, আমাদের সঙ্গে শেয়ার করছেন। আমরা আশা রাখবো আগামী দিনে আরো কিছু আমরা সমৃদ্ধ হব। আমি এরপরে ডক্টর সচ্চিদানন্দ চৌধুরীকে বলবো যদি দু চার কথা কিছু বলেন। ডক্টর সচ্চিদানন্দ চৌধুরী। হ্যাঁ, ডাক্তার খানকে আমি অনেকদিন পর দেখা হলো। প্র্যাকটিক্যালি মাঝখানে কয়েকবার দেখা হয়েছে, আড্ডাও হয়েছে, কিন্তু আজকে ঝন্টু ভাই আমাকে বললো যে ডাক্তার খান আজকে আমাদের সেমিনারে আসছেন, তুমি তাহলে জয়েন করো। নিশ্চয়ই, কিন্তু ডাক্তার খানের সঙ্গে আমার সম্পর্কটা বন্ধুর মতোই। আমরা নিজেরা অনেক রকম আলোচনা করি যে হোমিওপ্যাথি উন্নয়নে কি করা উচিত, কিভাবে তাদের মাধ্যমে হওয়া উচিত। আজকে আপনার পুরো আমি শুনেছি, এটা সবচেয়ে প্রয়োজনীয়। আমরা যতই বড় ডাক্তার তখনই আমরা হব যখন হ্যানিম্যানকে এবং হ্যানিম্যানের যে নীতি, আদর্শ, দর্শন, সেটাকে আমরা ঠিক মতো উপলব্ধি করে প্রয়োগ করতে পারি। আর উপলব্ধি করলেই হবে না, আমরা যদি প্রয়োগ করতে না পারি তাহলে ওই উপলব্ধি আমি জানি না জানি তার তো এসে যায় না, আমি যদি প্রয়োগ করতে পারি।
আমি অনেক বড় শিক্ষিত কিন্তু শিক্ষাটাকে প্রয়োগ করতে পারবো না, তাহলে তো কোনো লাভ নেই। সুতরাং দর্শনকে প্রয়োগ করতে হবে, প্রয়োগ করলেই আর হ্যানিম্যানের দর্শন এটা শুধু হ্যানিম্যান হোমিওপ্যাথির জন্য নয়, সমগ্র মানব জাতির, বিশেষ করে যারা রুগ্ন মানব জাতি তাদের জন্যই আজকে হ্যানিম্যানের এই দর্শন। এবং এই যে তার যে সিমিলার যে থিওরি, এটার প্রয়োগের এটাই সার্থক। আজকে সারা পৃথিবী জুড়ে এমন একটা দেশ নেই যেখানে হ্যানিম্যান অথবা হোমিওপ্যাথি প্রবেশ করেনি। সারা পৃথিবী জুড়ে হ্যানিম্যানের জন্মদিন এমন কোনো দেশ নেই যেখানে পালিত হয় না। তো আজকে আমাদের যে যিনি প্রধান হোমিওপ্যাথির জনক, আমরা তার যে প্রধান অংশ যে তার যে দর্শন, সেটা খুব সুন্দর এবং সহজভাবে ডাক্তার খান সবার সামনে তুলে ধরেন। এটা তখনই সার্থক হবে যখন আমরা এটা বুঝে প্রয়োগ করতে পারি, তাহলে কোনো লাভ নেই। তো আমি আশা করব এই ধরনের আলোচনা আরো বেশি করে মানুষের মধ্যে আসুক, আরো বেশি হোমিওপ্যাথিক ডাক্তার এবং ছাত্র যারা ডাক্তার হতে যাচ্ছে তাদের অনেক বেশি উৎসাহিত করবে এই ধরনের সেমিনারের আলোচনা। আমি সবাইকে ধন্যবাদ, অজয়কে তো অবশ্যই ধন্যবাদ। অজয়ের সঙ্গে সেই সেমিনারের পর আমি অজয়ের সঙ্গে আর দেখা হয়নি, ভার্চুয়াল দেখা হচ্ছে। এখানে অনেককেই আমি দেখছি যাদের ভার্চুয়াল। ডাক্তার আশরাফুল হককে জুন মাসে এই ভার্চুয়াল দেখা হয়েছে, তারপর দেখা হয়নি। যাই হোক, আমাকে ডাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি এবং আমি আশা করছি হোমিওপ্যাথির জয়যাত্রা সেটা অব্যাহত থাকুক আপনাদের মধ্য দিয়ে, আপনাদের শিক্ষার মধ্য দিয়ে এবং তার প্রয়োগের মধ্যে। অনেক ধন্যবাদ, শুভরাত্রি। অসংখ্য ধন্যবাদ মিন্টুদা। আমরা আপনার কাছ থেকে এই আশ্বাস বাণীগুলো পেলাম। আমি এরপরেই ছোট ভাই মিন্টুদার ছোট ভাই মানে সচ্চিদানন্দ চৌধুরীর ছোট ভাই শ্রীকান্ত চৌধুরীকে বলবো দু চারটি কথা বলার জন্য। আশা করি তার কাছ থেকে আমরা কিছু জানতে পারবো। ডক্টর শ্রীকান্ত চৌধুরী, আপনি আছেন? হয়তো। হ্যাঁ, আমি আছি। হ্যাঁ, বলো। আসলে আমি বাড়িতে এসেছি, আমি কিন্তু ফুলটাই শুনছি। অখিলেশ দা আমার বড় ভাই। অখিলেশ দার সঙ্গে আমার সঙ্গে অখিলেশ দার যে সম্পর্ক সেটা নিশ্চয়ই আলাপচারিতার মধ্যে বুঝে গেছে যে অখিলেশ দাকে আমি কিরকম শ্রদ্ধা করি, অখিলেশ দা আমাকে কিরকম স্নেহ করে। এই যে আজকে তিনি অর্গানন এবং ম্যাটেরিয়া মেডিকা দুটো সমন্বয়ে যে ক্লাসটা নিলেন, অসাধারণ অসাধারণ। এটা এইভাবে হওয়া উচিত যে একজন হোমিওপ্যাথ তাকে শুধু ম্যাটেরিয়া মেডিকেল জানলে হবে না, তাকে যথাযোগ্যভাবে অর্গাননকে প্রয়োগ করতে হবে। কিন্তু কিভাবে প্রয়োগ করব, কেন প্রয়োগ করব, অখিলেশ দা সংক্ষিপ্ত তার ইয়েতে 1 ঘন্টা সময়টা এখানে কিছুই না। কিন্তু যেভাবে কেসগুলি প্রেজেন্টেশন করেছেন এবং কেসগুলির মধ্যে অ্যানালিসিস যেভাবে দিয়েছেন, সেটার মধ্যে আমাদের শিক্ষণীয় এটাই যে
আমি বিরক্ত কেন হয়েছি, বিরক্ততার মধ্যে কি শিখিয়ে তাকে কিভাবে প্রয়োগ করেছি, অসাধারণ ভাবে সেটা বিশ্লেষণ করেছে অখিলেশ দা। আমি আশা করব যে এইভাবেই আমাদের ছাত্রছাত্রী, বিশেষত আমি জানি না অযোধ্যা এক্সপ্লেন করেছি কিনা, বাংলাদেশে কিন্তু শিক্ষকের ক্রাইসিস। আমাদের এই আলোচনার মধ্যে মেজরিটি আছে বাংলাদেশে। এই বাংলাদেশের যে ছাত্রছাত্রীরা তারা তাকিয়ে থাকে যে কোন একজন অভিজ্ঞ শিক্ষক কি শিক্ষা দেবে। আসলে আমরা তো কলেজ থেকে শিখতে পারি না, কলেজের পরে প্র্যাকটিক্যালি আমরা প্র্যাকটিস লাইভে শিক্ষা পাই। এই শিক্ষাটা কিভাবে পাওয়া উচিত, কিভাবে দেওয়া উচিত, অখিলেশদা এটা অসাধারণ ভাবে এক্সপ্লেন করেছেন। যারা ছাত্র তারা নিশ্চয়ই বুঝতে পারবেন, যারা নবীন শিক্ষক তাদের কাছে এটা অসাধারণ একটা শিক্ষা। অখিলেশদা মাথায় হাত দিয়ে চিন্তা করছে যে শ্রীকান্ত কি বলছে, কিন্তু সত্যি তো তাই। অখিলেশদা বাংলাদেশে কিন্তু সত্যি শিক্ষার অভাব, এদের শিক্ষকের অভাব। যারা শিক্ষা দেয় তারা নিজেরাও জানে না যে কতটা শিক্ষা দিচ্ছে। তারা তাকিয়ে থাকে ভারতবর্ষের যারা এমডি করেছে, যারা পূর্ণ শিক্ষা পেয়েছে তাদের দিকে তাকিয়ে। আমি একদম ছোট করছি না বাংলাদেশের যারা শিক্ষক আছেন, কিন্তু সত্যি তো এটা। আশরাফুল সাহেব আমাকে মার্জনা করবেন আমার এই বক্তব্যের জন্য। সত্যি তো যে অর্গানের উপরে যে ক্লাসগুলি নেওয়া হয়, অর্গানের উপরে যে সিলেবাসে যে অন্তর্ভুক্ত যে কোর্সগুলি আছে এগুলি কিন্তু সত্যি শূন্য হয় না। আমরা এখানে আমাদের পড়তে হয়, আমাদের জানতে হয়, আমাদের নাইলে ফিল করতে হয়। আমরা যদি না জানি, এখন ভারতবর্ষে তো একটা স্টুডেন্ট ভর্তি হবে, এই স্টুডেন্টকে কিন্তু জয়েন্ট এন্ট্রান্স দিতে হবে। এই জয়েন্ট এন্ট্রান্সে তাকে কিন্তু অর্গাননের জ্ঞান যদি না থাকে, এ কিন্তু অর্গানন না, ভুল বলছি, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলোর যদি জ্ঞান না থাকে এ কিন্তু পাস করতে পারে না। তো ফলে বাংলাদেশ কিন্তু এই অবস্থানটা নেই। এটা এখন বর্তমানে আমি কদিন আগে দেখেছি যে বাংলাদেশে কনডেন্স কোর্স চালু করার একটা প্রসেসটা চলছে, 3 বছরের একটা কোর্স চালু করার চেষ্টা করছে। দারুণ উদ্যোগ, কিন্তু সেটা যেন সেরকমই হয়। যদি হয় তাইলে কিন্তু একটা ডাক্তার তার নিজস্ব মান যদি বাড়াতে পারে, তাহলে কিন্তু আলটিমেটলি এটা এফেক্টটা করবে কিন্তু সাধারণ মানুষের চিকিৎসা। আমি আশা করব যে আমরা যে প্রসেসটা চালাচ্ছি, সাধারণ ছাত্রছাত্রীদের, বিশেষত নবীন শিক্ষকদের এইভাবে একটু আপগ্রেডেশন করার, এটা নিশ্চয় তাদের কাজে লাগবে। আমি উচ্চতর শিক্ষা যে গ্রুপটা আছে, এই গ্রুপের যারা মেম্বার আছেন, যারা সদস্য আছেন, তাদের অভিনন্দন জানাবো। তারা নিজেদের শিক্ষার জন্য
আলোচনা মানে শিক্ষা ইয়েতে অংশগ্রহণ করেছেন। আশা করি প্রত্যেকের মঙ্গল হবে। আমরা এই চেষ্টা চালিয়ে যাব এই বলে আজকে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। অখিলেশ দা। থ্যাংক ইউ। ধন্যবাদ ডক্টর শ্রীকান্ত চৌধুরী। আমাদের রাত আস্তে আস্তে গভীর হচ্ছে, আর বেশিক্ষণ আমরা টানবো না। শুধু ডক্টর প্রদীপ সরকার আছেন, ডক্টর প্রদীপ সরকারকে বলবো আপনি দু চারটা কথা বলুন কিছু, আমরা তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে সেই প্রশ্নগুলো রাখবেন। আর শ্রীকান্ত চৌধুরী আপনি আপনার অডিওটা বন্ধ করুন। ডক্টর প্রদীপ সরকার। ডক্টর প্রদীপ সরকার কোথায়? উনি কোথাও চলে গেছে। আচ্ছা, না আছেন উনি। আর যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন রাখতে পারেন, যদি না থাকে তাহলে আমরা শেষ করবো। যদি কারো কোনো প্রশ্ন থাকে। কোনো প্রশ্ন এখনো পর্যন্ত কেউ আমার কাছে এসে পৌঁছায়নি। এনিহাও আমি একটা প্রশ্ন রাখছি সঞ্চালক হিসেবে। স্যার, হ্যাঁ, আমি একটা মানে কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ বলুন বলুন বলুন। স্যার, অখিলেশ স্যারের প্রতি আমাদের বিশেষ অনুরোধ স্যার, উনি যেন মাঝে মাঝে আমাদের সাথে একটু যুক্ত হন, শুধু এটুকু স্যার। তো আমাদের ব্যাপার, আমরা নিশ্চয়ই সেটাকে চেষ্টা করবো অখিলেশদাকে আমরা যাতে মাঝে মাঝেই পাই। কিন্তু তাহের ভাই তার নিজের মুখটা এখনো পর্যন্ত দেখালো না। হ্যাঁ, অখিলেশ দা তাকে কিনলই না। না না, দেখিয়েছি তো স্যার, আপনি দেখেন। দেখিয়েছি, ঠিক আছে, দেখিয়েছি। রাত হয়ে যাচ্ছে। হ্যাঁ, মোহাম্মদ মতিউর রহমান বলুন। আমি স্যার, আমার স্যার একটা ক্ষুদ্র অভিজ্ঞতার পরে আমি একটা কোশ্চেন করছি, ভুল হলে ক্ষমা করবেন। স্যার বললেন, অখিলেশ স্যার বললেন যে সিমটম গুলো ধরে ধরে যে চিকিৎসা, তো সেই ব্যাপারে স্যার আমি একটু ক্লিয়ার হতে চাইছি যে সিমটম গুলো ধরে ধরে যে মেডিসিনটা আসবে সেটাই কি মানে বললেন, না আরো অন্য কিছু ব্যাপারটা একটু বললেন? এই বিষয়টা স্যার একটু আমি ক্লিয়ার হতে চাইছিলাম। সিমটম আর সিমটম গুলোর মধ্যে তফাৎ আছে। সিমটম আর সিমটম গুলো মাদার টিংচার নিয়ে আছে। আচ্ছা, মাদার টিংচার নিয়ে নকুর দাস, মতিউর রহমান ভাই, আমি বলে দিই, আমি আজকে আলোচনা করছি ষষ্ঠ সংস্করণের 18 নম্বর অ্যাফোরিজমের ষষ্ঠ সংস্করণ। 18 নম্বর অ্যাফোরিজম, সেখানে একটা কন্ডিশন বলে একটা অ্যানিমেল 5 নাম্বার পর্যন্ত ছিল না। কন্ডিশনটা উনি যোগ করলেন কিন্তু ষষ্ঠ সংস্করণে। আজকে এই সংস্করণের 100 বছর হতে যাচ্ছে। তাই এই যে প্রতিটা উনি নতুন নতুন জিনিস যোগ করলেন, এগুলো উনি কেন করলেন কন্ডিশনটার আমি ব্যাখ্যা দিয়েছি মাত্র। ধরুন, আমি প্রথমে যখন প্রেসক্রিপশনটা করলাম, কি করলাম, স্যাবাইনা দিলাম, সেটা কি আমার টোটালিটি অফ দ্য সিমটম কভার করেছিল? না। একটা অ্যাকিউট কন্ডিশনে আমি তখন আউটডোরে দিই, আমার নিজস্ব অক্ষমতা, আমি তাকে টেস্টিংয়ে টোটাল করতে পারিনি। পরবর্তীকালে দিয়েছিলাম আমি প্যাথোলজিক্যাল চেঞ্জ দেখে, টিস্যু চেঞ্জ দেখে দিয়েছিলাম, তখন আমাকে দিতে বাধ্য হয়েছিলাম, ওই সিমটমটা আমার কাছে এসেছে। তারপরে যখন করলাম টোটালিটি অফ দ্য সিমটম, অর্থাৎ আমাকে এই কন্ডিশনের ব্যাখ্যাটা হচ্ছে কি পরিস্থিতিতে পেশেন্টটা আমার কাছে এসেছে, কি কন্ডিশনে এসেছে, সেটাকেও আমাকে বিচার করতে হবে। তার অ্যাক্সেসরি সার্কামস্টান্সেস যেগুলো আছে, অ্যাফোরিজম 5 এর নিচে অনেকগুলো আছে, তার মোরাল, ফিজিক্যাল ক্যারেক্টার, সেক্স, এজ, সেগুলো দেখতে হবে। হ্যাঁ, এবারে ধরুন, বলুন আপনার কাছে একটা 80 বছরের বুড়ো ক্যান্সার কেস এসেছে, আপনি বলেন না না আপনাকে আমি 20 বছরের যুবক করে দেবো, সম্ভব নয়। আমাকে ওই জায়গাটাকে বিচার করে ওষুধটা দিতে হবে, সেই পোটেন্সি দিতে হবে, সেই তাকে সিমটমটা রিলিফ দিতে হবে, এবং আগের মতো ফিরিয়ে দেবো, এটা কোনোদিন সম্ভব নয়। তাই আমি একটা শব্দের ব্যাখ্যা করেছি, আলোচনা করে আমি তোমাদের বোঝাতে চেষ্টা করেছি যে আমাদেরকে সিচুয়েশনটা দেখতে হবে, এবং সবসময় আমাকে ক্রনিক ডিজিজকে ভেবে সিমটম টোটালিটি সময় দিতে হবে পেশেন্টের। কিন্তু ধরুন, আপনি চেম্বারে একটা রোগী দেখলে সম্ভব 1 ঘন্টা 2 ঘন্টা, 20টা পেশেন্ট দেখলেও পারবেন না, 20 ঘন্টা সময় লেগে যাবে আপনার একটা টেস্টিং করতে। হ্যাঁ, টেস্টিং এ যদি পুরোপুরি দেখতে হয়, অর্থাৎ আপনাকে অ্যাপ্রোচটা কিন্তু এটাই করতে হবে, অর্থাৎ সিমটম দেখে 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 দেখে
আস্তে আস্তে আমি যতটুকু সিমটমের উপরে মিল পাবেন, ল অফ সিমিলে যদি ঠিক হয় পেশেন্ট রিলিফ পাবে। রিলিফ পেয়েছিল পেশেন্ট সেবাইনে দেওয়ার, পেশেন্ট রিলিফ পেয়েছিল অ্যান্টিক অ্যাসিড দেওয়ার পর। অর্থাৎ এই অ্যাপ্রোচে আমাকে চলতে হবে। আপনি যদি ওয়ান সাইডেড ডিজিজের ট্রিটমেন্ট ধরেন, সেই অ্যাপ্রোচে আমাকে ট্রিটমেন্ট করে দিতে হবে, এটা আমি বোঝাতে চেয়েছি। কিন্তু আমাকে সিমটোমোটোলজি আর সিমটম, আপনি অ্যাপোরিজিন 7 এর দেখবেন ফুটনোটে যে ব্যাখ্যাটা দেওয়া আছে, সিমটম মানে এটা জেনারেলি অ্যান্টিপ্যাথি মোড অফ ট্রিটমেন্ট বলা হচ্ছে। আমরা হোমিওপ্যাথি মাঝে মাঝে তাই করি, কনস্টিপেশন হয়েছে দে একটা ওষুধ দিয়ে দেয়, একটা ওষুধ দিয়ে দেয়, ব্রাইনিয়া দিয়ে দেয়, কিন্তু ব্রাইনিয়া দিলে কি সাময়িক কনস্টিপেশনটা কমলো, কিন্তু পারমানেন্ট কিওর হবে না। আমার আজকের আলোচনা হচ্ছে পার্মানেন্ট কিওর করতে গেলে পার্মানেন্ট রিলেটিভ ম্যাটার। আপনি একদম পার্মানেন্ট ঘুরে দেবেন আর হবে না, এটা তার উপায় না, হবে না। কিন্তু রিলেটিভ রেস্টোরেশন অফ হেলথ, এই যে পার্মানেন্ট বলা হচ্ছে, এটা রিলেটিভ ম্যাটার। কোন কন্ডিশনে আমি পেশেন্টকে দেখাচ্ছি, এটার উপরে আমি আলোচনা করতে চেয়েছি। এবং এটার জন্য আপনাকে ম্যাথমেটিক্যাল জানার নলেজ রাখতে হবে, সুবিধা মনে নিতে হবে। আসল জিনিস আমাদের কিন্তু ম্যাথমেটিক্যাল বারবার বলছে। আপনি এইটা নর্মাল না জেনেও প্র্যাকটিস করতে পারেন, কিন্তু আরো প্রশ্ন আছে, আরো প্রশ্ন এসছে। স্যার হ্যাঁ প্রদীপ সরকার স্যার আসছেন। হ্যাঁ বলছি, অফিস আর প্রশ্ন এসছে। নুপুর দাস প্রশ্ন করেছেন, প্লিজ স্যার ইউজেস অফ মাদার টিনচার নিয়ে বললে ভালো হয়। ইউজেস অফ মাদার টিংচার আমরা কখন দেবো? এই ক্ষেত্রে কি মাদার টিংচার আমরা দেবো না? মাদার টিংচার আমাদের দিতে হয়, মাঝে মাঝে দিতে হয়। কোন কেসে দিতে হয়? যেখানে গ্রস প্যাথোলজিক্যাল চেঞ্জ দিতে হয়েছে, আমাদের লো পোটেন্সি দিতে হয়েছে। আমি যে 1x দিচ্ছি, আমরা যে নিউ স্কেল তৈরি করছি আমরা,